ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করছি জুলজি ডিপার্টমেন্টে ফিশারিজে। আর এখানে আমি বায়োলজি পড়াচ্ছি তোমাদেরকে। আমার ক্লাসের কিছু জেনারেল রুলস আছে। একটা হচ্ছে গিয়ে পড়া ধরার ব্যাপারে আমি প্রতি ক্লাসের শুরুতে আগের ক্লাসের ব্যাপারে একটু পড়া ধরি। আগের ক্লাস বলতে ফ্রি ক্লাস, আগের ফ্রি ক্লাসগুলোতে আগের ফ্রি ক্লাসে পড়া ধরি, আর প্রিমিয়াম ক্লাসগুলোতে আগের প্রিমিয়াম ক্লাসে পড়া ধরি। আর হচ্ছে গিয়ে পড়া ধরার মানে পড়া দেওয়ার জন্য তোমরা বই খাতা যা দুনিয়ার সবকিছু সামনে নিয়ে বসতে পারো, কোনো সমস্যা নাই, দেখে দেখেই পড়া দিতে পারো। আচ্ছা, এই ব্যাপারে আমার লজিক হচ্ছে যদি তোমরা দেখেও অ্যাটলিস্ট পড়াটা দাও তোমাদের মনে থাক মানে তোমাদের একটা আইডিয়া হবে যে এই টপিকটা এই বইয়ের এই জায়গাতে আছে। সো আমি এটা অ্যালাউ করি, বই দেখে তোমরা পড়া দিতে পারো। আর হচ্ছে আমার ক্লাসের জন্য তোমরা খাতা কলম নিয়ে বসলে ভালো, কারণ অনেক সময় আমি অনেক কিছুই বলি যেগুলো স্লাইডে নাই কিংবা বইয়ে নাই, তোমাদের বোঝানোর সুবিধার্থে। সো তোমাদের যদি মনে হয় যে নোট করা দরকার একটু নোট করে নিতে পারো। আর হচ্ছে গিয়ে এই তো, আর বইটা সামনে নিয়ে বসলে ভালো যদি সম্ভব হয়, তাহলে আমি কোথা থেকে পড়াচ্ছি তোমরা একটা ট্র্যাক রাখতে পারবা যে আপু এই টপিকটা থেকে পড়াচ্ছে। সো কোনো প্রশ্ন থাকলে তোমরা ইনস্ট্যান্ট করতে পারবা বই দেখে, যে বইয়ের কোনো জিনিস নিয়ে তোমাদের প্রশ্ন থাকলে। এ হচ্ছে মোটামুটি ভাবে আমার ক্লাসের জাতীয় রুলস। সো আচ্ছা, আজকে একটু পড়া ধরি। দুইটা কোশ্চেনই করবো আজকে, বেশি কোশ্চেন করবো না। একটা কোশ্চেন হচ্ছে আচ্ছা, স্বেচ্ছায় পড়া দিতে কে চাও সেটা আগে বলো, তাকেই বড় প্রথম প্রশ্নটা করি। স্বেচ্ছায় কেউ পড়া দিতে চাও না? কি সুন্দর। আপু আচ্ছা বলেন, চেষ্টা করবো। আচ্ছা, দিশা সাহা। ও, সামিউলের যে স্টুডেন্ট, তোমার নামটা কি আপু? নওয়াফ আহমেদ। ওকে, তোমাকে আমি পড়া ধরবো, রেডি থাকো, স্পেশাল কোটায়। ওকে, দিশা আপু তুমি বলো, মিওসিস যে হচ্ছে, মিওসিসটা কেন দরকার? মিওসিস না হলে মানে মিওসিসের জায়গায় তো মাইটোসিস হইতে পারতো, কোষ বিভাজন নিয়ে কথা। সো আমার মিওসিসটা কি বেনিফিটস দিচ্ছে, বা মিওসিস হওয়ার কারণে কি হইতেছে, না হলে কি হইতো, এই ব্যাপারে একটু তুমি বলো। আপু মিওসিসের ফলে একটি মানে যে জনন কোষ থেকে আর কি চারটা কোষ উৎপন্ন হবে। এখানে নিউক্লিয়াস হচ্ছে দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোম হচ্ছে একবার। তো যদি মাইটোসিস হইতো তাহলে তো ওইভাবে ক্রোমোজোমের সংখ্যাটা মানে অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পেত আর কি। তো সেক্ষেত্রে জিনের পরিবর্তনটা ওইভাবে হইতো, যার কারণে বৈশিষ্ট্যটা ঠিক থাকতো না। ওকে, হয়েছে, হয়েছে, তোমার উত্তরটা হয়েছে, বাট আর একটু সাজানো গোছানো কেউ বলতে পারবা? ইমন হাত তুলছিলাম। জি আপু, আমি একটু ট্রাই করি। হ্যাঁ, বলো। আপু, মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস পর পর দুবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম বিভাজিত হয় একবার। ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অ- উম, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার না, মাতৃকোষ থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া তো যৌন প্রজননের মাধ্যম। তো এই জায়গায় অর্ধেক আছে মাতৃকোষ, আর হলো পুং জনন থেকে। তো দুইটার থেকে আসার ফলে ক্রোমোজোম সংখ্যা হলো মানে আগের যে মাতৃকোষ ছিল তার সমান হয়। কিন্তু যদি এক্ষেত্রে মাইটোসিসের মতো হইতো, মানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সংখ্যক সমান থাকতো, তখন পুং জনন কোষ থেকে আসা এবং মাতৃজনন কোষ থেকে আসা দ্বিগুণ হয়ে যেত। ফলে তো একটা পরিবর্তন হয়ে যেত, জীবদেহের ধারা কি বলবো এখন, জীবনের হ্যাঁ, ধারাবাহিকতা রক্ষা হতো না। ওকে, ভেরি গুড। হ্যাঁ, সুন্দর হয়েছে, তুমি মাঝখানে একটুখানি প্যাচ লাগাইছো। মায়ের যে গ্যামেট আর বাবার যে গ্যামেট দুইটা একসাথে আসার পরে যেই ক্রোমোজোম হয় সেটা অলরেডি মাতৃকোষে ডাবল হয়, তারপরে মিওসিস হয়ে সেটা অর্ধেক হয়। মায়ের মধ্যে চারটা ক্রোমোজোম আছে, মায়ের এগেও সেটা আছে, বাবার এগেও এটা আছে। দুইজনে মিলে যেই চারটা হইতেছে সেটা যদি মিওসিস হয়ে তারপরে চারটা বাচ্চার মধ্যে আবার আটটা থেকে আবার চারটা হয়ে যাইতেছে। আমি কি বুঝাইতে পারছি? মানে তুমি ওই জায়গাটা একটু প্যাচ লাগাই ফেলছিলাম, বাকি সব ঠিক জি আছে। আপু। ওকে, ভেরি গুড। আচ্ছা, রাজিয়া আপু হাত তুলে বসে আছো, তুমি আমাকে বলো মায়োসিসের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, সাধারণ বৈশিষ্ট্য, মায়োসিস কোষ বিভাজনের সাধারণ কিছু বৈশিষ্ট্য। রাজিয়া কি তো মায়োসিস কোষ বিভাজনে হচ্ছে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। মানে আহ, যার কারণে মানে এটা হলো জনন কোষের ক্ষেত্রে মায়োসিস কোষ বিভাজন প্রয়োজন হয়। কারণ মাইটোসিসে হচ্ছে
মাইটোসিস কোষ বিভাজনে হলো মাতৃকোষের থেকে অপত্য কোষের সংখ্যা বেশি বেড়ে যায়, এজন্য এটা সমস্যা হয়। বা না, কেননা আমি বাচ্চা সমস্যাটা জানতে চাই না, আমি বলেছি মায়োসিসের বৈশিষ্ট্য সমস্যাগুলো কি সমস্যা হয় কেন হয় সেটা তো ইমন আর দিশা বললো। তুমি বলো মিওসিসের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলা। এটা ডিপ্লয়েড জীবে মায়োসিস হচ্ছে জন্মাতৃকোষে হয়ে থাকে। তারপরে প্রোফেজে এক দীর্ঘস্থায়ী বিধায় একে 5টি উপপর্যায়ে বিভক্ত করা চলে। তারপরে এই ধরনের মানে মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় আর ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়। আর সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। তারপরে ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমাকে আর বলতে হবে না, হয়েছে। এবার নওয়াফ আহমেদ, তুমি বলো। আর ও যে ক্যারেক্টার গুলো বললো রাজিয়া বাদে, এই ক্যারেক্টার গুলো বাদে আর কয়েকটা 2-3টা ক্যারেক্টার। আপু আমার আজকে প্রথম ক্লাস। আপু আমি বলি, আপু কি আপু আছেন, শুনতে পাচ্ছেন? আপু আপনি কে আছেন? আচ্ছা, আমি আপুকে খুঁজতেছি। আপু শুনতে পাচ্ছেন? আপুর মনে হয় নেট তো ঠিকই আছে, মনে হচ্ছে স্ক্রিনটা শেয়ারিং হচ্ছে। দাঁড়াও আমি একটু। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? আমাকে তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ জি আপনার ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি ওকে শুনতে ওকে, পাচ্ছি। দাঁড়াও একটু। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। ভাইয়া স্ক্রিন শেয়ার তো অফ অন করা নয়। আচ্ছা মিম, এক সেকেন্ড। সবাই মিউট হও। আপুর মনে হচ্ছে একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আমি ঠিক করতেছি সেটা। হয়ে গেল। এই আবাবিল আছো? হ্যালো। আসি। বল। আচ্ছা, তুমি তুমি একটু ক্লাসে থাকো, আমি 1 মিনিট একটু আপুকে ফোন দিয়ে আসতেছি। যা। ছিল হ্যাঁ আপু, শুনতে সরি, আমার পাচ্ছেন? হ্যালো, আমার নেট ডিস্টার্ব দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছো? জি শুনতে পাচ্ছি। ওকে ওকে, সরি, আমার নেট একটু ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের পড়াধরা পর্ব শেষ। আজকে আমরা নতুন পড়া শুরু করি। লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাইছিলাম, ভিডিওটা কি মনে আছে তোমাদের? জি আপু। ওকে, তাহলে ওই ভিডিওটা একটু মাথায় রেখো। তো ওই ভিডিওর উপর বেস করে আমরা হচ্ছে আমাদের আজকের পড়াগুলো শুরু করব। আমার প্রেজেন্টেশন, ও আচ্ছা আচ্ছা, আপু রেকর্ডিং অন পড়া আছে। শুরু করার আগে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে ওই মায়োসিসে প্রোফেজ ওয়ানে ডিএনএ প্রতিফলিত হয় তবে দৃষ্টিগোচর হয় না, এই কথাটা মানে কি? সরি, কথা বুঝিনি ভাই, আবার একটু। মানে মায়োসিস একে প্রোফেজ ওয়ানে ডিএনএ হুম। প্রতিফলিত হয় তবে দৃষ্টিগোচর হয় না, এখানে দৃষ্টিগোচর মানে কথাটা কি বুঝছি? আচ্ছা, দৃষ্টিগোচর বলতে এটা স্বাভাবিক, অবশ্যই আমাদের খালি চোখে না। ডিএনএ এর প্রতিলিপিটা সৃষ্টি মানে শুরু হয়, ডিএনএ এর প্রতিলিপনটা শুরু হয়, কিন্তু যথেষ্ট পরিমাণে হয় না। যে কারণে যখন হচ্ছে কি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখা হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ না, আরো অনেক হাই রেজলিউশনের মাইক্রোস্কোপ লাগে, তখন হচ্ছে গিয়ে আমরা ওই মাইক্রোস্কোপে ধরা পড়ে না আর কি। আর একটু পরে গিয়ে যখন আরো বেশি সংখ্যায় তৈরি হয়, তখন হচ্ছে গিয়ে দেখা যায়। এটা বোঝাইছে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে আপু। আপু আজ তো আমার ধরলেন না, থাক ধরতে হবে না। না, আজকে অলরেডি আমাদের অনেকগুলো সময় চলে গেছে। এর জন্য আজকে আমি আর পড়াধরার মধ্যে যাইতেছি না। প্রিমিয়াম ক্লাসে তোমাকে দিয়েই শুরু করব, চিন্তার কোনো কারণ নাই স্বাধীন। ওকে আপু, আজ তো নাই, সমস্যা নেই, শিখতে পারবো। আপু আবার শুনতে পাচ্ছি না, আমাকে নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেলাম? জি আপু শুনতে পাচ্ছি না।
আচ্ছা আচ্ছা, আর সবাই মিউট হও। আপুর নেট বোধহয় আবার ডিসকানেক্ট হচ্ছে, আমি বিষয়টা দেখতেছি। আবাবিল একটু লাইনে থাকো। আমি হ্যালো, আপু আছেন? আপু আছেন? লিভ নিয়ে আবার ঢুকবো? সবাই একটু ওয়েট করো, আপু আসবে তো, নেটের প্রবলেম। আচ্ছা, আমার নেটের যে আজকে কি হয়েছে আল্লাহ মাবুদ বলতে পারে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে কথা? জি আপু, শোনা যাচ্ছে। জি আপু। Okay. আচ্ছা, কোনখানে আমার কথা আটকাইছিল আমি সেটা বুঝতেও পারিনি, কোন দিক দিয়ে নেট চলে গেছে। আপু শুরু করার পরে আর কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার পর কি তোমাদের কোনো ক্লাস আছে? না আপু। 10টা থেকে গণিত ক্লাস আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই, ক্লাসটা আমি টানতে পারবো। ওকে, আশা করি আর নেট যাবে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে সবার কাছে? জি আপু, দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। ওকে, আমাদের এখানে হচ্ছে আজকে সকালে নাকি 300টা লাইন চুরি হয়ে গেছে, ওয়াইফাই, টিএনটি সব লাইন সহ 300 তার চুরি হয়ে গেছে, সেই জন্য খুব সম্ভবত একটু ডিস্টার্ব দিতেছে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, তো যেখান থেকে শুরু করছিলাম, লাস্ট ক্লাসে আমরা একটা ভিডিও দেখছিলাম। এখন কি শোনা যাচ্ছে নাকি আবার নেট গেছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। না আপু, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। লাস্ট ক্লাসে আমরা একটা ভিডিও দেখছিলাম, যে ভিডিওটাতে হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম কিভাবে মিওসিস হচ্ছে প্রতিটা স্টেজ। সো আজকে হচ্ছে গিয়ে আমরা ডিটেলসটা পড়বো। একদম শুরুতে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর শুরুর ধাপটা আমার মাইটোসিসের মতনই, প্রোফেজ 1 দিয়ে। এই প্রোফেজ 1 কে আমরা 5টা ভাগে ভাগ করতেছি। 5টা ভাগে আসলে আমরা কেন ভাগ করতেছি, এটা গত ক্লাসে একটা প্রশ্ন আসছিল যে এখানে প্রো মেটাফেজ কেন নাই, কেন প্রোফেজের পরে সরাসরি মেটাফেজ। আমরা যদি মাইটোসিসটা একটু মনে করি, প্রোফেজের পরে মেটাফেজের মধ্যবর্তী সময়টাকে আমরা প্রো মেটাফেজে ভাগ করছি, যেটা খুবই শর্ট একটা টাইম। মিওসিসে যেটা হয়েছে, প্রোফেজ 1 এবং মেটাফেজ 1 এর মধ্যে অনেক লম্বা একটা টাইম, মানে প্রোফেজ 1 এর শুরু এবং মেটাফেজ 1 এর শুরুর মধ্যে একটা লম্বা সময়, যে সময়টাকে আসলে সিম্পলি একটা ভাগে ভাগ করলে হচ্ছে না, কারণ অনেক ঘটনা ঘটতেছে, অনেক লম্বা একটা সময় যাচ্ছে। সে কারণে পড়ার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে টোটাল 5টা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রো মেটাফেজটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রো ফেজ 1কেই 5টা ভাগে ভাগ করে তারপর আমরা মেটাফেজ 1 শুরু করছি। এই 5টা ভাগ হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, এটা হচ্ছে গিয়ে অ্যাট আ গ্ল্যান্স 5টা স্টেজের এবং মেটাফেজ 1 সহ 5টা স্টেজের ছবি। ওকে, আচ্ছা, এখন এই ছবিটাই আমরা বুঝবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটাই আমরা হচ্ছে গিয়ে এখন বোঝা শুরু করব।
তো একদম প্রথমেই আসতেছে আচ্ছা লেপটোটিন স্টেজটা। লেপটোটিন স্টেজটা হচ্ছে অনেকটা আমাদের মাইটোসিসের প্রোফেজের মতনই, যেখানে হচ্ছে গিয়ে পানির বিয়োজনটা ঘটতে থাকে, ক্রোমোজোম থেকে পানির বিয়োজনগুলো ঘটতে থাকে। সো এগুলো হচ্ছে গিয়ে ক্রমান্বয়ে খাটো হইতে শুরু করে, যেখানে এখানে কয়েকটা ক্যারেক্টার লেখা আছে, এটা জাস্ট ইংলিশে আমি একটা স্লাইড আর কি তুলে দিছি। ক্রোমোজোমস বিকাম ভিজিবল, শর্টেন এন্ড থিক, মানে এগুলো যখন যেহেতু পানি বের করতেছে, খাটো হইতেছে, সো এগুলাকে আমরা খালি চোখে অবভিয়াসলি না, মাইক্রোস্কোপের নিচে আস্তে আস্তে ভিজিবল হওয়া শুরু করে। এখানে আমি একটা মাইক্রোস্কোপিক ছবি দিছি। মাইক্রোস্কোপিক ছবিটা দেখো, এখানে লেপটোটিন আছে যে হালকা পাতলা ভিজিবল হওয়া শুরু হয়েছে। আমি এখন বারবার ভয় পাইতেছি আমার নেট না চলে যায়। ওকে, হালকা পাতলা ভাবে ভিজিবল শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেপটোটিনটা, তারপরে লেপটোটিনের পরে জাইগোটিনে আরেকটু ভিজিবল হয়েছে, তারপর প্যাকাইটিনে আরো বেশি ক্লিয়ার হয়েছে। জাস্ট এটা একটা মাইক্রোস্কোপিক ভিউ। এটা অরিজিনাল একটা ছবি, যেখানে পাশাপাশি তিনটা সেল এবং তিনটা সেলে অ্যাট এ টাইম তিনটা ফাংশন চলতেছে, মানে তিনটা স্টেজ চলছে। অ্যাকচুয়ালি আমাদের দেহে এটাই হয়, কখনোই পাশের কোষ বসে থাকে না যে সে শেষ করলে আমি শুরু করব। অ্যাট এ টাইম সবগুলা কোষে এক একটা স্টেজ চলতে থাকে, কারোর লেপটোটিন চলতে থাকে, কারোর প্যাকাটিন চলতে থাকে, কারোর জাইগোটিন চলতে থাকে। সেম যদি মাইটোসিসের ক্ষেত্রে হয়, কারোর প্রোফেজ চলতে থাকে, কারোর মেটাফেজ চলতে থাকে, যে যার মতন চলতে থাকে, কেউ কারোর জন্য বসে থাকে না। এটা হচ্ছে একটা অরিজিনাল ছবি, যেটা অনেকখানি ম্যাগনিফাইং করা হয়েছে, এবং তিনটা পাশাপাশি সেলের স্টেজ। জাস্ট মাইক্রোস্কোপের নিচে দেখে কেমন লাগে দেখতে, এটাই। ওকে, এরপরে লেপটোটিনের আরেকটা যেটা ক্যারেক্টার, সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াসটা সাইজে বড় হয়ে যায়, হোমোলোগাস ক্রোমোজোম গুলা আস্তে আস্তে একজন আরেকজনের কাছে আসতে শুরু করে। সো হোমোলোগাস ক্রোমোজোমটা আসলে কি জিনিস? হোমোলোগাস ক্রোমোজোমটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে বাবার স্পার্ম থেকে যে কয়টা নিউক্লিয়াস আসে এবং ক্রোমোজোম আসে, এবং মার এগের মধ্যে যে কয়টা ক্রোমোজোম আছে, তাদের মধ্যে জোড়ায় জোড়ায়, মানে মায়ের একজন বাবার একজন হুবহু একই রকম দেখতে থাকে, একই রকম ক্যারেক্টার না, বাহ্যিকভাবে একই রকম সাইজের হয়, সাইজ এবং শেপের হয়। তো একই রকম সাইজ এবং শেপের ক্রোমোজোম গুলাকে আমরা বলতেছি হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ এখানে আমার কার্সরটা যেখানে এই লালের সাথে এই লালটা মিল, এদের দুইজনের আবার মিল, হোমোলোগাস ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কাছাকাছি আসতে থাকে। সো এর ফলে, এই কাছাকাছি আসতে থাকার ফলে এদেরকে দেখতে কাইন্ড অফ ফুলের তোড়ার মতন দেখায়, যেটা আমি এখানে লিখে রাখছি যে বুকের মতো দেখায়। ইংলিশে এটার উচ্চারণ টি থাকলেও যখন আমি উচ্চারণ করতে যাই তখন টিটা উজ্জ থাকে, সো বুকে উচ্চারণ। সো ফ্লাওয়ার বুকের মতন দেখা যায়, এখানে যদিও ফ্লাওয়ার বুকে দেখা যাচ্ছে না, কাইন্ড অফ সবগুলো একসাথে জয়েন্ট হয়ে আছে, যে কারণে এটাকে, এই স্টেজটাকে অনেকটা বুকে স্টেজও বলা হয়, যে এখানে সবকিছুকে সবকিছু হচ্ছে গিয়ে কাইন্ড অফ ফুলের তোড়ার মতন দেখতে লাগে, সে কারণে এটাকে ফুলের তোড়া স্টেজ নাম দেওয়া হয়। এ হচ্ছে মোটামুটি ভাবে আমাদের লেপটোটিনের কাহিনী। এখানে একটা ছবিতে দেখো যে স্পিন্ডল তন্তু আসা শুরু হয়েছে, অর্থাৎ লেপটোটিনের শুরু থেকেই স্পিন্ডলের ফরমেশনটা আস্তে আস্তে শুরু হইতে থাকে আর কি। লেপটোটিনটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আপু, হ্যাঁ বলো। আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে তোমার কথা। আপু, এই লিপটোটিনটা কি প্রাণী কোষে একরকম ঘটে নাকি উদ্ভিদ কোষে আরেক রকম? দুটোটা কি একসাথে একই রকম ভাবে ঘটে? বুঝি নাই আপু, মাঝখানে কেটে গেছে। প্রাণী কোষের পরে কি বললা? প্রাণী কোষে একরকম, অর্থাৎ আমাদের প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটে হচ্ছে প্রাণী কোষে একরকম ভাবে, তারপর উদ্ভিদ কোষে আরেক রকম ভাবে ঘটে। তো এটা কি প্রাণী কোষে একরকম ভাবে, উদ্ভিদ কোষে আরেক রকম ভাবে ঘটবে? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছো। প্রাণী কোষে আর উদ্ভিদ কোষে অবভিয়াসলি একরকম ভাবে ঘটে না। প্রাণী কোষের ক্ষেত্রে ক্রোমোজোমের বিন্যাসটা একটু আলাদা হয়। ক্রোমোজোম গুলো হচ্ছে গিয়ে কাইন্ড অফ পোলার রিজন, তোমাদের বইয়ে একটা লেখা আছে লাস্ট লাইনটা, যে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। পোলারাইজড বিন্যাসটা হচ্ছে, আমরা যদি এটাকে একটা পৃথিবী চিন্তা করি, তাহলে এটার পোল হবে হচ্ছে গিয়ে এই যে কোনো দুইটা সাইড, মানে সাইড গুলা যে কোনো দুইটা মাথা। তো ক্রোমোজোম গুলোর হচ্ছে পোলারাইজড বিন্যাস বলতে এরা একটা সাইড ধরে এলোমেলো বিন্যাস না, ধরো একটা এখানে সাইজা থাকবে আর একটা এখানে সাইজা থাকবে, এরকম না। আচ্ছা, আমি একটু পয়েন্ট একটা বাইর করি। যদি আমরা প্রাণী কোষ দেখি, সো ক্রোমোজোম গুলা যে কোনো দুইটা সাইডে মানে সজ্জিত আকারে থাকবে। ধরো দুইজন এরকম ভাবে থাকলো, একজন এইভাবে আরেকজন এইভাবে, এরকম উল্টাপাল্টা ভাবে থাকবে না।
দুইজন সুষম বিন্যাসে থাকবে, দেখে মনে হবে যে ঠিকঠাক মতন সাজানো আছে। এটা প্রাণী কোষে হয়, উদ্ভিদ কোষে এলোমেলো ভাবে থাকতে পারে, অর্থাৎ তাদের দুইজনের যে হোমোলোগাস ক্রোমোজোম, তারা দেখা গেল দুইটা হোমোলোগাস ক্রোমোজোম এইভাবে আছে, দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আবার এইভাবে আছে। এভাবে উদ্ভিদ কোষে থাকতে পারে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে তারা নির্দিষ্ট পোলে, যে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা ফিক্সড পোল থাকে, স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, এটা অবভিয়াসলি ফিক্সড না। তো তারা তাদের ওই পোলের মধ্যে গিয়ে, বা পোল হচ্ছে গিয়ে দিক, ধরো এই একটা দিক, এই একটা দিক, এই একটা দিক, নির্দিষ্ট কোনো একটা দিকে তারা চলে যায়। এটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। বোঝা গেছে আপু? জি আপু। আপু হোমোলোগাস ক্রোমোজোম যদি ক এর মধ্যে আসে, ক প্রশ্নের মধ্যে, তাহলে আমরা সাজায় ওটাকে ছোট কেমনে করে লিখবো, ওটা একটু বলে দিতেন। হোমোলোগাস ক্রোমোজোম যদি কাকে বলে ওটা আসে ক নম্বরে। হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? আচ্ছা, এই সংজ্ঞাটা আমি তোমাদের কয়ের মতন করে সংজ্ঞাটা আমি নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? আমাকে একটু মনে করাই দিও। ক্লাসের কে আছে? তুমি কে কথা বলতেছো আপু? আপু আমি নাইমা আক্তার। আচ্ছা, ইভা তো মনে হয় আমার সাথে স্বাধীন অ্যাড আছো। স্বাধীন, তুমি আমাকে একটু আগামী সপ্তাহের মাঝামাঝি একটু মনে করে দিও আপু, হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞা লাগবে, ঠিক আছে? আমি সংজ্ঞাটা তোমাদেরকে গোছায় লিখে দিব, ঠিক আছে? স্বাধীন কি শুনতে পাইছো? হ্যালো, আমার কথা কি আবার গেছে? আপু স্বাধীন আমি বলে দিব, সমস্যা নেই। আপু স্বাধীন বোধহয় লেফট নিয়ে নিছে নাকি? ল্যাপটপ পুরো স্ক্রিনে ঠিক মতো না, ল্যাপটপের কভার তো করাই ফেলাইছিস, কি করবি? কতটুকু দেখা যাচ্ছে, দেখা যায় না কিছু, এরকম কাছে গেলেও দেখা যায় না। কি করবো, করার তো কিছু নাই। আচ্ছা, আচ্ছা, আমার কথা কি মাঝখানে কি আবার গেছিল? কারণ সবার এত কথার মধ্যে আমি নিজে খুঁজে পাইতেছিলাম না আমি কার সাথে কি কথা বলতেছি। না আপু ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাকে স্বাধীন একটু স্বাধীন বা তোমাদের যে যার সাথে আমার কন্ট্যাক্ট হয়, আমান আসো, স্বাধীন আসো, শুভ আসো, আবাবিল আসো, আমাকে একটু জাস্ট মনে করাই দিও হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞা লাগবে, এটা আমি তোমাদেরকে গুছাই নেক্সট ক্লাসে দিয়ে দিব। ওকে, তারপরে আমাদের যে স্টেজটা আসছে সেটা হচ্ছে গিয়ে জাইগোটিন। জাইগোটিন স্টেজটা হচ্ছে গিয়ে এই স্টেজে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে সিনাপসিস হয়। সিনাপসিস এবং ভাইব্রেন দুইটা শব্দ আমি বড় বড় করে লিখে রাখছি। এখন কথা হচ্ছে এরা কি জিনিস। লেপ্টোটিনে ছিল প্রথমটা, হ্যাঁ, লেপ্টোটিনে আমরা পড়ে আসছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোম, একই রকম দেখতে ক্রোমোজোম গুলো তারা একসাথে আসতে থাকে, আসা এখনো শেষ হয় না। সো জাইগোটিনে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে হোমোলোগাস ক্রোমোজোম গুলো একসাথে এসে চুপচাপ মানে একসাথে এসে জোড়া বাঁধে। এখানে দেখো, এ একজন হোমোলোগাস ক্রোমোজোম, এ একজন হোমোলোগাস ক্রোমোজোম, এরা একসাথে এসে জোড়া বাঁধে। এই জোড়া যখন কাছাকাছি আসে তখন এদের মধ্যে বিভিন্ন স্থানে কিছু আকর্ষণ, অবভিয়াসলি যেহেতু একরকম দেখতে, এদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে। এই আকর্ষণ কাজের ফলে এদের মধ্যে এক ধরনের বন্ধন গঠন হয়, যেটাকে হচ্ছে গিয়ে আমরা বাইভ্যালেন্ট বলতেছি। বাইভ্যালেন্ট বন্ড হয়। আচ্ছা আচ্ছা, এই জোর বাঁধার প্রক্রিয়াটাকে সিনেপসিস, আমি সিনেপসিস লেখা রাখছি, সংজ্ঞা বলতে ভুলে গেছি। এই যে তারা লেপ্টোটিন থেকে শুরু হয়ে এই পর্যায়ে হোমোলোগাসরা একসাথে এসে থাকে, সেটাকে আমরা সিনাপসিস বলতেছি। এবারে এই সিনাপসিস গুলোর মধ্যে জোড়া শুরু হয়। এখানে হচ্ছে কি কালি দিয়ে দেখানো হয়েছে, এমন না যে তোমার কোষের ভিতরেও সুতা দিয়ে এদের মধ্যে জোড়া হইতেছে, সেটা না, অবভিয়াসলি অদৃশ্য, কিন্তু এখানে যে একটা বন্ধন হচ্ছে সেটা বোঝানোর জন্য এখানে কতগুলা আঁকাবুকি দেওয়া হয়েছে। এরা যখন একসাথে আসে তখন বিভিন্ন স্থানে, এটা হইতে পারে যে শুধুমাত্র সেন্ট্রোমিয়ারই এই বন্ধনটা তৈরি হয়েছে, কিংবা সেন্ট্রোমিয়ার বাদে উপরে নিচে কোথাও তৈরি হয়েছে, কিংবা সব জায়গাতেই তৈরি হয়েছে, কিংবা অনেকগুলো জায়গাতেই তৈরি হয়েছে। বাইভ্যালেন্টটা আসলে ঠিক কয় জায়গায় ঘটবে সেটার কোনো ফিক্সড কিছু নেই, এটা ক্রোমোজোমের ন্যাচার এবং ক্যারেক্টারের উপরে, আর স্পিসিস টু স্পিসিস পুরো জিনিসটাই ভ্যারি করে। সো এখানে হচ্ছে গিয়ে অর্থাৎ এই আকর্ষণ কাজ করার মাধ্যমে এরা যে সর্বোচ্চ কাছে, যতখানি কাছাকাছি আসে সম্ভব ততখানি কাছাকাছি এসে এই বাইভ্যালেন্ট বন্ডটার সাহায্যে স্টেবল অবস্থায় থাকে, অর্থাৎ তখন চাইলেও এদেরকে আমি আলাদা করে ফেলতে পারবো না। এই পর্যায়ে আমার জাইগোটিন স্টেজটা শেষ হয়ে, এখানে দেখো অ্যারো চিহ্ন দিয়ে গেছে, কাছাকাছি আসছে, সিনপসিস হয়েছে, তারপরে বাইভ্যালেন্ট বন্ড হওয়া শুরু হয়েছে, একটা একটা করে বাইভ্যালেন্ট বন্ড বাড়তেছে, অনেকগুলা হয়েছে, তারপরে আমার প্যাকাইটিন স্টেজে প্রবেশ হয়। এই হচ্ছে কি আমার জাইগোটিনের কাহিনী। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে জাইগোটিনটা? জি আপু। জি আপু। এবারে আসতেছে প্যাকাইটিন। এই স্টেজটা হচ্ছে
মোটামুটি ভাবে বলা যায়, এটা অবভিয়াসলি এটা বইয়ের লাইন না, আমার ভাষা। মিওসিস 1 বা প্রোফেজ 1, মিওসিস 1 না, প্রোফেজ 1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে প্যাকাইটিন, কারণ এখানে ক্রসিং ওভার ঘটে। যে বড় বড় করে লাল রঙের একটা মেঘে লিখে রাখছি ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি সেটা আমি এখন বলবো, বাট এটা সবার মাথায় রাখবা, প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কমন অবজেক্টিভ, প্রচুর আসে, পরীক্ষাতে আসে, অ্যাডমিশনে আসে ক্রসিং। ইভেন এখনো আমি যে ভার্সিটিতে পড়তেছি আমাদেরও প্রচুর অবজেক্টিভ যখন ছিল, কোশ্চেন আসতো যে ক্রসিং ওভার কথায় ঘটে। খুব একটা কনফিউশন লেগে যায় যখন হচ্ছে কি আমরা ইন টোটাল মনে করতে যাই এই স্টেজ এটা ঘটে, ওই স্টেজ ওটা ঘটে, এখানে এটা হয়, সবকিছু একসাথে মনে করতে গিয়ে ক্রসিং ওভার কোথায় ঘটে সবাই গুলায় ফেলে। সো চোখ বন্ধ করে ক্রসিং ওভার প্যাকাইটিনে ঘটে, এটা একদম চোখ বন্ধ করে তোমরা দাগাই দিবে, এখানে আর কোনো কনফিউশনের কিছু নাই যে কোথায় কি ঘটতেছে না ঘটতেছে। এই ক্রসিং ওভারটা তারপরে আরো অনেক দূর টানবে, কিন্তু ক্রসিং ওভারটা হয় প্যাকাইটিনে। এটা জাস্ট শুরুতে বলে নিলাম। এখন কথা হচ্ছে এটা কি জিনিস। আচ্ছা, এবার প্যাকাইটিনের একদম শুরুতে যেটা হয় আমরা আগেটাতে দেখে আসি যে সিনাপসিস ফর্ম করে, বাইভ্যালেন্ট ফর্ম করে, এরা চুপচাপ একসাথে দুইজন বসে থাকে হোমোলগাস ক্রোমোজোম গুলো। সরি, আমার আজকে ঠান্ডাও লাগছে। প্যাকাইটিনে যেটা হয়, এদের পানি টানি বের করে, অলরেডি পানি বের করতেই আছে, সো পানি অনেকখানি বের হয়ে যায় এবং এরা যথেষ্ট খাটো এবং মোটা হয়। তারপরে হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার বরাবর এরা দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যায়। তখন পর্যন্ত কিন্তু আমরা সিঙ্গেল ক্রোমাটিড দেখে আসছি, এখানে ওরা দেখাই যাচ্ছে একটা কালো ক্রোমোজোম, নিচে একটা সাদা ক্রোমোজোম। সো কালোটা দুইটা স্ট্র্যান্ডে ভাগ হয়েছে, অর্থাৎ দুইটা ক্রোমাটিডে ভাগ হয়েছে, সাদাটা দুইটা ক্রোমাটিডে ভাগ হয়েছে। এভাবে এরা দুইজন দুটো ক্রোমোজোমে, অর্থাৎ হোমোলোগাসের দুজনই দুইটা করে টোটাল 4টা ক্রোমাটিডে ভাগ হয়, অর্থাৎ একটা হোমোলোগ জোড়াতে 4টা ক্রোমাটিড থাকে। এই জিনিসটা তোমরা হচ্ছে গিয়ে একটু ছবি দেখলেই ভালোভাবে মনে থাকে, কারণ এখান থেকে প্রচুর পেঁচানো অবজেক্টিভ আসে যে হোমোলোগাস ক্রোমোজোমে কয়টা ক্রোমোজোম থাকে, হোমোলোগাস জোড়ে কয়টা ক্রোমাটিড থাকে। সো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবা। ক্রোমোজোম একটা হোমোলোগ পেয়ারে ক্রোমোজোম থাকে 2টা, আর যদি ক্রোমাটিড আসে তাহলে ক্রোমাটিড হবে 4টা, জনপ্রতি 2টা করে 4টা ক্রোমাটিড। সো এই ক্রোমাটিডের ভাগটা হয় হচ্ছে প্যাকাইটিনে এসে। এখন ভাগ হয়ে তো আর বসে নেই, অলরেডি এদের মধ্যে বাইভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। ভাগ হওয়ার পরে যেটা হয়, আচ্ছা, ভাগ হওয়ার পরে সেম ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড, অর্থাৎ আমরা যদি কালোটা দেখি, 2টা কালোকে আমরা বলতেছি সিস্টার ক্রোমাটিড, আর একটা কালো আর একটা সাদা পরস্পর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, কাইন্ড অফ একই মায়ের ভাই বোন, আর এরা হচ্ছে খালাতো বোন। কালোর দুজন হচ্ছে কি আপন ভাই বোন, সিস্টার ক্রোমাটিড, আর সাদাটা হচ্ছে কালোটার কাজিন, সো এরা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এবারে যেটা হয়, এই সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড এরা দুইজন একসাথে প্যাচ লাগে। সোজা আমরা যদি নেক্সট ছবিটাতে দেখি, নিচেরটাতে যদি দেখি বা পাশেরটাতেও দেখি একই জিনিস, অর্থাৎ একজনের ক্রোমাটিড আরেকজনের সাথে গিয়ে একটা ক্রস ফর্ম করে সিম্পলি জাস্ট প্যাচাই যায়, টুইস্ট হয়। এই টুইস্ট বা ক্রস ফর্মেশনটাকে আমরা বলতেছি কায়াজমা। এবারে এই কায়াজমা ফর্ম করার অর্থ হচ্ছে এবার এখানে তারা ক্রসিং ওভার হবে। প্যাচটা লাগার ফলে একজনের একটা অংশ, অর্থাৎ পয়েন্টারটা নেই, ওকে, সো এখানে যখন ক্রস হইল, ক্রস হওয়ার ফলে আছে এখানে একটা স্টেজ বাদ দিছে আর কি, ভিডিওটাতে একটা ক্লিয়ার ছিল। এই লালটা এখানে আসে, সবুজটা এদিকে যায়, তারপরে হচ্ছে এদের মধ্যে অংশ ভেঙে যায়। অংশ ভেঙে যাওয়ার ফলে, আপু একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? আপু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন কে জানি বললা, বলো। জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, কে জানি প্রশ্ন করতে চাইলা, সে কোথায় গেল? আপু আপনি কন্টিনিউ করেন। সো এরপরে যে আপু নেট প্রবলেম হচ্ছিল। আমি না শুনতেছি না কি বলছিস। হ্যাঁ বলো আপু। ওই যে সিস্টার ক্রোমোজোমটা আরেকবার বলবেন? ওকে, সিস্টার ক্রোমাটিড যেটা বললাম, একটা ক্রোমোজোম, আমরা প্রথমে শুধু কালোটা দেখি। কালো ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে ভাগ হয়েছে। এই যে কালো ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে ভাগ হইলো, অর্থাৎ এর 2টা হাত বের হইলো। এই 2টা হাত, অর্থাৎ একই মানুষের 2টা হাত, এরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আমি ভাই বোন দিয়ে বুঝাইছিলাম, তো এখন আরেকটু ইজি একটা এক্সাম্পল দিই, সিম্পলি হাত মনে করো।
এটা একটা মানুষ হইলে ক্রোমোজোমটা কালো ক্রোমোজোমটা একটা সিঙ্গেল মানুষ হইলে তার দুইটা হাত, এই দুইটা হাত হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর সাদা ক্রোমোজোমটা হচ্ছে কালো ক্রোমোজোমের খালাতো ভাই যদি আমরা চিন্তা করি, সাদাটাও তো অলরেডি দুইটা ক্রোমাটিডে ভাগ হয়েছে, সাদার জন্য সাদা দুইজন হচ্ছে সিস্টার, আর একটা সাদা একটা কালো, এরা পরস্পর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ কালোর যেই দুইটা হাত তারা পরস্পর সিস্টার, সেম ক্রোমোজোমের যেই দুইজন ক্রোমাটিড তারা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর পরস্পর হোমোলোগাস, হোমোলোগ জোড়ের মধ্যে দুইজন পরস্পর, অর্থাৎ কালোর একজন আর সাদার একজন, এরা দুইজন পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। আমি কিন্তু এখানে জাস্ট দুইটা দিয়ে বোঝাইছে, কিন্তু সেলের মধ্যে কিন্তু আরো ক্রোমোজোম আছে, অন্য ক্রোমোজোমের ক্রোমাটিড কিন্তু ওর সাথে নন সিস্টার হবে না। হোমোলোগাস পেয়ারের একজন যে দুইজন সদস্য তাদের একজনের ক্রোমাটিড আরেকজনের ক্রোমাটিডের জন্য নন সিস্টার ক্রোমাটিড, আর একজনের দুইটা ক্রোমাটিড পরস্পরের জন্য সিস্টার ক্রোমাটিড। আমি কি বুঝাইতে পারছি আপু? জি আপু। আচ্ছা, এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে, সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিডের বিষয়টা? জি আপু ক্লিয়ার। ওকে, এরপরে আমরা বলছিলাম যে এবারে এই সিস্টার নন সিস্টার ফর্ম হওয়ার পরে তাদের মধ্যে বিভিন্ন জায়গায় ক্রস ফর্মেশন হয়। এখানে বললাম যে প্যাচ খেয়ে যায়, এই প্যাচ খাওয়ার ফলে যেটা হয় একটা ক্রস ফর্ম হয়, যেটা হচ্ছে একটা লুপের আকৃতি হয়। এর ফলে এখানে যে বন্ধন সৃষ্টি হয় সেটাকে বলতেছে আমরা কায়াজমাটা। আপুর নেট কি আবার চলে গেল? মনে হচ্ছে স্ক্রিন শেয়ার হয় না। হ্যাঁ, আপুর নেটটা আরেকবার একটু ডিস্টার্ব দিচ্ছে, সবাই একটু সাইলেন্ট থাকো, শান্ত থাকো। চলে আসছি আপু, চলে আসছি। ওকে, আমার মন চাইতেছে ব্রডব্যান্ড অফিসে গিয়ে বেড়াদার অফিসটা ভাঙ্গা দিয়ে আসি। এটা একটা কথা। আমরাই ভালো ডাটা ইউজার। কি বললা? বললাম আমরা যারা ডাটা ইউজার আছি তাদেরই ভালো, কোনো সমস্যা হয় না, কারেন্ট গেলেও চলে থাকে সব। হ্যাঁ সেটাই, আমি ডাটা কিনি নাই কারণ হচ্ছে ডাটা কিনে হোদাহোদি জিনিসটা নষ্ট হবে, কারণ কন্টিনিউয়াস আমি ব্রডব্যান্ডের ভিতরেই থাকি। আচ্ছা যাই হোক, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে। জি আপু দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আমার কথা কি শোনা গেছে? মানে আমি শেষ করছিলাম হচ্ছে কায়াজমা দিয়ে। ওকে, এবারে কায়াজমা ফর্ম হওয়ার পর, আচ্ছা রিপিট হচ্ছে, কারণ মনে হয় আনমিউট করা, সবাই একটু মিউট করলে ভালো হয়। এখন আর হবে না। সো এই যে আমি বললাম যে কায়াজমাটা হচ্ছে অর্থাৎ একজন আরেকজনের সাথে প্যাচ খেয়ে যাচ্ছে, অর্থাৎ একটা হাত আর মানে সিম্পলি জাস্ট ক্রস, একজন আরেকজনের হাত ধরে আছে এরকম একটা বিষয়। এর ফলে যেটা হয়, এই যে ক্রস খাইলো প্যাচ খাইলো যেই জায়গাটাতে, কি হইলো এটা? ওকে, এই যে প্যাচ খাইলো যে জায়গাটাতে, এই জায়গা বরাবর প্রত্যেকের একটু একটু করে অংশ ভেঙে যায়। অর্থাৎ এই যে লালের অংশটা ভেঙে সবুজের গায়ে লেগে যাবে, সবুজের অংশটা ভেঙে লালের গায়ে লেগে যাবে, এভাবে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে যেরকম দেখতে হয় সেটা হচ্ছে, এখানে এটা যদি আমরা দেখি, এই যে নীলের মধ্যে বেগুনিটা লেগে গেছে, বেগুনির মধ্যে নীলটা লেগে গেছে। এই যে ঘটনাটা হইলো পাশাপাশি যদি আমরা আলাদা করি, আচ্ছা এই ছবিটার মধ্যে জাস্ট বোঝানোর জন্য পাশাপাশি দুইটা আলাদা রাখা হয়েছে। জিনিসটা কিন্তু আসলে তখন পর্যন্ত এই ফর্মে থাকে, অর্থাৎ ওই তারা দুইজন ওই জোর লাগা কায়াজমা ফর্মেশন অবস্থাতেই থাকে, খালি হাত বিনিময় হয়। এই হাত বিনিময় হওয়াটাকে বা হাতের অংশ বিনিময় হওয়াটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। বুঝে ক্রসিং ওভারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? অর্থাৎ প্রথমে কায়াজমা হয়ে কায়াজমা যে লাগতেছে এই জায়গাতে ভেঙে হাতের অংশ বদল হচ্ছে, এই অংশ বদল হওয়াটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটা হচ্ছে ক্রসিং ওভারটাই হচ্ছে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মিওসিস, যেখানে এর কারণে আমার রিকম্বিনেশনটা হয়, অর্থাৎ মায়ের কিছু ক্যারেক্টার বাবার ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হয়, বাবার কিছু ক্যারেক্টার মায়ের ক্যারেক্টার তো না জিন মায়ের ক্রোমোজোমের সাথে অ্যাটাচ হয়। এর ফলে জিনের একটা নিউ ফর্ম তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি রিকম্বিনেশন, বা হ্যাঁ রিকম্বিনেশনই বলতেছি। এর ফলে সন্তানরা কখনোই
হুবহু বাবা মার মতো হয় না, একটা মিক্স হয়। তো এই জায়গাটাতেই আসল কাহিনীটা ঘটতেছে যে আমার ক্রসিং ওভারের ফলে জিনের অদল বদল হচ্ছে, এর ফলে নতুন ক্যারেক্টার সৃষ্টি হচ্ছে, এর ফলে অফস্প্রিং বা বাচ্চা কাচ্চা মা বাবা থেকে আলাদা হচ্ছে। এটা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। আমি ঠিক জানি না তোমাদের বইয়ের সামনে ক্রসিং ওভারের গুরুত্ব আছে কিনা, বাট যদি প্রশ্নে আসে, প্রশ্নে অবশ্যই আসবে, খুবই কমন একটা প্রশ্ন, ক্রসিং ওভার কেন হয় দুনিয়াতে এবং এটার গুরুত্ব কি। তো তখন হচ্ছে তোমরা এই বিষয়গুলো গুছিয়ে লিখবা। প্রথমে লিখবা যে ক্রসিং ওভারটা কিভাবে হচ্ছে, তারপরে লিখবা ক্রসিং ওভার হওয়ার কারণেই আমার দুটো ক্রোমোজোমের মধ্যে জিনের আদান প্রদান হচ্ছে, যার ফলে আমার নতুন ভ্যারিয়েশন তৈরি, নতুন ক্যারেক্টার ভ্যারিয়েশন বা নতুন ক্যারেক্টার ভ্যারিয়েশন তৈরি হচ্ছে, যে কারণে সন্তান বাবা মা থেকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। আর এর ফলেই আমার প্রজাতির মধ্যে যে বৈচিত্র্যটা, সেই বৈচিত্র্যতাটা আসতেছে, যার ফলে সহনশীলতা বাড়তেছে। অর্থাৎ গাছ দিয়ে এটা ভালো বোঝানো যাবে, বাবা মানে বড় গাছ যেটা থাকে, বড় গাছের বীজ নিয়ে যে ছোট গাছ তৈরি করা হয়, বিজ্ঞানীরা অবশ্যই গবেষণা করতেছে, যখন ভালো দুটো প্রকরণকে একসাথে ক্রস করানো হয়, সাপোজ দুইটা ভালো মজারাম, দুইটা ভিন্ন প্রজাতির মজারামকে যখন ক্রস করানো হয়, যেই রেজাল্টটা হয় সেটা আরো বেশি মজার হয় এবং সেটার মধ্যে আরো কিছু উন্নত ক্যারেক্টার চলে আসে, যেটা অনেক বেশি দুর্যোগকে ঠেকাইতে পারে সেরকম হয়, সহজে ভাঙে পড়ে না, সহজে পোকামাকড়ে আক্রান্ত হয় না, এরকম। অর্থাৎ মা বাবার থেকে তার উন্নত কিছু ক্যারেক্টার চলে আসে। পুরো জিনিসটাই হইতেছে ক্রসিং ওভারের কারণে। এই কারণে ক্রসিং ওভারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট এই কোষ বিভাজনে, যেটার কারণে আমার ক্যারেক্টারের মধ্যে নতুনত্ব তৈরি হচ্ছে, প্রজাতির বৈশিষ্ট্যটা পরিবর্তন হচ্ছে, বিচিত্রতাটা আসতেছে এবং উন্নত প্রজাতি তৈরি হইতেছে। ঠিক আছে, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে ক্রসিং ওভারটা? জি আপু ক্লিয়ার। জি আপু ক্লিয়ার। আপু সম্পূর্ণ হাতটা কি পয়েন্টের কাছে, সম্পূর্ণটা কি মানে ক্রসিং এর ওই পয়েন্টটা কাজমা থেকে সম্পূর্ণ জায়গা থেকে কি বাকি অংশটা ভাঙে হয়? আচ্ছা, এই ছবিটাতে দেখি কায়াজমা থেকে বাকি অংশটা ভাঙে, নিচেরটা না, নিচে কিন্তু কিছু লাগে না। এখানে আরেকটা বিষয় আছে, কায়াজমা একটা জায়গাতে হইতে পারে, এই ক্রোমোজোমে যেরকম সিঙ্গেল কায়াজমা ফর্ম হয়েছে, আবার এইখানে কিন্তু ডাবল কায়াজমা। কায়াজমার উপরের অংশটা মানে মাঝখানে না, মাঝখানে কোনো এক্সচেঞ্জ হবে না, দুই পাশে এক্সচেঞ্জ হবে। কায়াজমার ফলে উপরের যে অংশটা সেটুকু এক্সচেঞ্জ হবে, মাঝখানের টুকু না। বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এখন একটু বলো এই প্যাকাইটিন স্টেজটা নিয়ে বা প্যাকাইটিন পর্যন্ত বাকিটুকুতে কারো কি কোনো প্রশ্ন আছে? না আপু, কোনো প্রশ্ন নেই। না আপু। ওকে আপু, এবারে যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে ডিপ্লোটিন। এই ডিপ্লোটিন স্টেজে যেটা হয় সেটা তো আচ্ছা, এই বইয়ের ছবিটা হচ্ছে কি দিছি কম্পেয়ার করার জন্য, আমি এখন বলবো তখন বুঝতে পারবা। ওকে, ডিপ্লোটিন স্টেজে যেটা হয় সেটা হচ্ছে অলরেডি তো আমার প্যাকাইটিনে কায়াজমা ফরমেশনটা হয়ে, কায়াজমা ফরমেশন ক্রসিং ওভার হাবিজাবি যা যা হওয়ার হয়েছে, অর্থাৎ এখানে অলরেডি একটা বন্ড তৈরি আছে। এবারে ডিপ্লোটিনে যেটা হয় সেটা হচ্ছে পানি আরো এদের মধ্যে একটা বিকর্ষণ বলতে হয়, এই যে দুইজন সেন্ট্রোমিয়ার এবং বাহু একটা, হ্যাঁ বলো আপু। ল্যাপটোটিন আর জাইগোটিনের চিত্রটা আমাদের বইয়ে অন্যরকম দিচ্ছে, যেমন এখানে প্যাকাইটিন আর ডিপ্লোটিনের ক্রোমোজোম গুলো একটু মোটা মোটা দেখাচ্ছে। ওটা কি ল্যাপটোটিন আর জাইগোটিন, ওটা কি পানির কমে যাওয়ার কারণে ওটা কি একটু চিকন চিকন দিছে? মানে এই চিত্রটা অন্যরকম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দাঁড়াও তোমাদের বই চিত্রটাও বাইর করি, তাহলে আমি তোমাদের দেখাতে পারবো। বই বাবাজি কোথায়? এই যে তোমাদের ল্যাপটোটিন আর জাইগোটিন, এখানে হচ্ছে গিয়ে পানির বিয়োজনটা কম হয়, লেপটোটিনে পানিটা কম বের হয়, যে কারণে তখন পর্যন্ত ও চিকনি থাকে। জাইগোটিনে আরেকটু কম বের হয়, ফলে আরেকটু বেশি বের হয়, সো লেপটোটিন থেকে জাইগোটিন আরেকটু মোটা হয়। আর হচ্ছে গিয়ে প্যাকাইটিন ডিপ্লোটিনে পানি আরেকটু বেশি বের হয়, পানি যত বেশি বের হবে তত বেশি এরা মোটা ও খাটো হবে, তখন এরা আরেকটু মোটা হয়। আমরা যখন মেটাফেজ 1-এ যাব, কই গেল আমার মেটাফেজ 1, এই যে মেটাফেজ 1টাতে যখন যাব তখন এরা পানি মোটামুটি দুনিয়ার সব পানি বের হয়ে গেছে, সো এরা প্যাকাইটিন ডিপ্লোটিন থেকে আরো বেশি মোটা আর খাটো হয়। অর্থাৎ এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, এটা মাইটোসিসেও বলছিলাম যে ক্রোমোজোম কখন মোটা হবে কখন খাটো হবে সেটা স্টেজের উপরে। পানি কম বের হইতে, পানি যখন বের হওয়া শুরু তখন এরা চিকনি থাকে, চিকন থেকে একটু একটু মোটা হইতে শুরু করে, সো যত সময় যায় পানি তত বের হইতে থাকে, তত এরা মোটা হইতে থাকে। এই কারণে একদম প্রথমের দুইটা ছবি তোমার, এটা হচ্ছে গিয়ে যদিও একই রকম লেখছে, বাট লেপটোটিনটা যা
জাইগোটিনটা আরেকটু মোটা হবে, তারপরে প্যাকাইটিনটা। আচ্ছা এখানে হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড, কারণ এখানে কিন্তু ভাগটা হয় না, এর জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড, সেজন্য আরো চিকন লাগতেছে তোমাদের কাছে। এখানে কিন্তু ভাগটা এখনো হয় নাই ক্রোমাটিড। আর প্যাকাইটিনে ক্রোমাটিডের ভাগটা হয়ে গেছে বিধায় এবং পানি আরো বের হয়েছে, যে কারণে এদেরকে আরো বেশি মোটা লাগতেছে। বুঝতে পারছি আপু? জি আপু বুঝছি। ওকে, আমি হচ্ছে কি যখন চিত্রগুলো আঁকার ভিডিও দিব তখন হচ্ছে গিয়ে তোমাদের কাছে আরো বিষয়টা ক্লিয়ার হবে। এমনিতে এখন কি বুঝতে পারছো কখন আমরা চিকন আঁকবো কখন আমরা মোটা আঁকবো? জি আপু বুঝতে পারছি। ওকে, এবারে আমার আসতেছে ডিপ্লোটিন স্টেজ। আপু ডিপ্লোটিনে ডিপ্লোটিনটা যেটা হয়, যেটা বললাম, কই গেল, কি কিছু বললাম? আচ্ছা যাই হোক, আপু সো একটু আগে যা বলে একটু আরেকবার বলুন, নেটে প্রবলেম ছিল। আমি তো ডিপ্লোটিন এখনো শুরু করি নাই, তুমি কি আগের স্লাইডটা বললা? আপু নেটে প্রবলেম ছিল, বুঝছি নাই কি বলছিলেন। আচ্ছা আচ্ছা, যে প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে আমার প্যাকাইটিন আর ডিপ্লোটিনে ক্রোমোসোম গুলো মোটা মোটা গাবলু গুবলু দেখতে, আর হচ্ছে গিয়ে এটা আমি বই থেকেই দেখাইছি, কারণ তোমাদের বইয়ের ছবিটা আমি তোমাদের বোঝানোর জন্য নিয়ে নেই, সো সরাসরি বইয়ের পিডিএফটাই অন করলাম। লেপ্টোটিন আর জাইগোটিনে কেন ক্রোমোসোম গুলো চিকনা চিকনা, আর প্যাকাইটিন আর ডিপ্লোটিনে কেন ক্রোমোসোম গুলো মোটা মোটা, সেটার অ্যান্সারটাই দিলাম যে লেপ্টোটিন স্টেজে আমার ক্রোমোসোম থেকে পানির বের হওয়াটা শুরু হইতে থাকে, অর্থাৎ পুরা পানি তখনও বের হয় নাই। ক্রোমোসোমের ক্যারেক্টারই এটা, মাইটোসিসে আমি বলছিলাম পানি যত বের হইতে থাকবে তত এরা মোটা আর খাটো হইতে থাকবে। সো লেপ্টোটিনে পানি বের হওয়াটা মাত্র শুরু হয়, সো এরা স্বাভাবিক অবস্থার চেয়ে একটু মোটা হয়। ওকে, স্বাভাবিক অবস্থার থেকে একটু মোটা হয়। এবং লেপ্টোটিন জাইগোটিন এরা দুইজনই কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড, এখানে কিন্তু ক্রোমাটিড ভাগ হয় নাই, সো এরা সিঙ্গেল স্ট্র্যান্ড, মানে একটা স্ট্র্যান্ডেই থাকবে, একটা বাহুতেই থাকবে। কিন্তু লেপ্টোটিনের থেকে জাইগোটিনে আরেকটু পানি বের হয়, এরা আরেকটু মোটা হয়। তোমাদের বইয়ে সবাইকে একই রকম দেখাইছি, এটা একটু মোটা হবে, হয়তো বা প্রিন্টের ভুলের কারণে আসে নাই। জাইগোটিনটা লেপ্টোটিন থেকে আরেকটু মোটা হবে লাইনটা, কারণ হচ্ছে কি পানিটা কিছু বললাম আপু বলতেছি যে চিকন সমান দেখাইছে কিন্তু খাটো একটু দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, একটু খাটো দেখাইছে, ভেরি গুড, ভালো অবজারভেশন। সো যেহেতু আরেকটু পানি বের হয়ে গেছে, সো এটা আরেকটু মোটা হবে, আরেকটু খাটো হবে লেপ্টোটিন থেকে। এবারে জাইগোটিন থেকে আমরা যখন প্যাকাইটিন আর ডিপ্লোটিনে আসবো, প্যাকাইটিনে তো আমার ক্রোমাটিডই ভাগ হয়ে গেছে, সো আমার এক একজনের দুইটা করে হাত বের হয়েছে এবং পানিও আরো বের হয়ে গেছে, সো এরা আরেকটু মোটা হয়েছে। এখানে চিত্র আঁকার সুবিধার্থে এটা আরেকটু বড় করছে, কিন্তু এটা আরেকটু ছোট হবে, অর্থাৎ আগের সাইজ থেকে সাইজও ছোট হবে এবং বাহুগুলো মোটা হবে। ডিপ্লোটিনে আরেকটু মোটা হবে, আরেকটু ছোট হবে। তারপরে মেটাফেজে গিয়ে সর্বোচ্চ, মানে মেটাফেজে সর্বোচ্চ পানি বের হয়ে যায়, এরপরে আর পানি বের হওয়ার নাই, যতটুকু পানি অবশিষ্ট থাকে মেটাফেজে বের হয়ে যায়। সো মেটাফেজে এরা সর্বোচ্চ পরিমাণ খাটো থাকে এবং মোটা থাকে। এইটাই হচ্ছে গিয়ে তোমার এই কখন চিকন হবে কখন মোটা হবে সেটার সিকোয়েন্সটা। যখন আমার পানি বের হওয়া শুরু হয় তখন চিকন থাকে, মানে মোটামুটি চিকন, মানে আগের অবস্থা থেকে মোটামুটি মোটা, বাট বাকিগুলোর থেকে চিকন। তারপর আরেকটু খাটো হবে, আরেকটু মোটা হবে, তারপর আরো বেশি খাটো আর মোটা হবে এবং ক্রোমাটিডে ভাগ হবে। তো এই জিনিসটা যখন আমরা চিত্র আঁকবো তখন আমি বলবো, তখন আবার ক্লিয়ার হবে, যখন আঁকতে আঁকতে যখন তোমরা জিনিসটা খেয়াল করবা। যত সময় যাবে ততই হচ্ছে এরা খাটো আর মোটা হইতে থাকবে। এই জিনিসটা হচ্ছে এই কারণেই আমার ওই প্রথম দুইটা স্টেজে এগুলো ছিল চিকনা চিকনা, আর এই স্টেজে এগুলো হচ্ছে মোটা মোটা। বুঝতে পারছো? বোঝা গেছে সবার কাছে? জি আপু। জি আপু। সো যেটা বলতেছিলাম, এবার আসতেছে আমাদের ডিপ্লোটিন স্টেজ। প্যাকাইটিনে তো অলরেডি বলছে কায়াজমা ফর্ম হয়েই আছে। এবার ডিপ্লোটিনে যেটা হয়, এই সেন্ট্রোমিয়ারের মাঝখানে এবং বাহুগুলোর মাঝখানে একটা বিকর্ষণ বল কাজ করে। কেন বিকর্ষণ বল কাজ করে সেটার এক্সপ্লেনেশন তোমাদের বইয়ে দেওয়া হয় না, এখানে কিছু কেমিক্যাল চেঞ্জ ঘটে, কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে, সো সেই কারণে এদের মধ্যে একটা বিকর্ষণ বল তৈরি হয়। এই বিকর্ষণ বলের কারণে এরা দুজন থেকে দূরে সরে যেতে চায়। কথা হলো কি, দূরে সরে যেতে চাইলে তো হইল না, মধ্যে অলরেডি এরা দুজনের হাত ধরে আছে দুই মাথায়, যে কারণে হাত ধরা অবস্থাতে দূরে সরতে থাকে যখন, তখন এদের মধ্যে একটা লুপ তৈরি হয় বা ফাঁকা জায়গা তৈরি হয়, যেটাকে আমরা লুপ বলতেছি। তো এই অবস্থা এটাই হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন এরা বিশেষ কোনো কাহিনী হয় না এই জিনিস, এবং এই
হওয়ার ফলে এই যে তার হাত ধরছে, যেই জায়গাতে হাত ধরছে সেটা আস্তে আস্তে পিছাইতে থাকে এই জিনিসটাকে, অর্থাৎ কায়াজমার যে অংশটা, যেই জয়েন্টটা, সেটা আস্তে আস্তে প্রান্তের দিকে যাইতে থাকে এবং লুপটা আস্তে আস্তে বড় হইতে থাকে। এই অবস্থাটাকে আমরা বলতেছি প্রান্তীয়করণ। এই ছবিটাতে যদি আমরা দেখি, এখানে জাস্ট একটা স্ট্র্যান্ড দিছে আর একটা হাত দেয় নাই। সো এই একটা ক্রোমোজোমের সাথে এই ক্রোমোজোম, এখানে অনেকগুলা জায়গাতে কায়াজমা আছে, অর্থাৎ যে জায়গাগুলোতে কায়াজমা আছে সেই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলোতে লুপ ফর্মেশনটা হয়েছে এবং লুপগুলো আস্তে আস্তে বড় হইতেছে। এখানে যেটা ছিল সেটার থেকে এখানে সিঙ্গেল লুপটাই অনেক বড় হয়ে, এবং মাঝখানের এই জয়েন্টটা কিন্তু ভেঙে গেছে। এটা অনেক জটিল, এই ছবিটা আমার দেওয়াটা ঠিক হয় না। যাই হোক, এখানে আরেকটা একটু জটিল বিষয় করছে। এরকম সিচুয়েশন যখন হয় তখন মাঝামাঝি কায়াজমাটা একটা পর্যায়ে গিয়ে ভেঙে যায়, সো তখন পুরোটা মিলে একটা লুপ গঠন হয়, যেটাকে এখানে লেট ডিপ্লোটিন লেখা হয়েছে, আর্লি ডিপ্লোটিন আর লেট ডিপ্লোটিন। সো আমরা বিষয়টা হচ্ছে এটাই যে বিকর্ষণ তৈরি হয়, বিকর্ষণের কারণে মাঝখানে লুপ তৈরি হইতে থাকে আর কায়াজমা গুলো দুই পাশে সরতে থাকে। এখন যদি একাধিক কায়াজমা হয়, যে এটার মতন হয় যে 3টা কায়াজমা, তখন মাঝখানের কায়াজমাটা ভেঙে যায়, পুরোটা একটা লুপ হয়। আর যদি এরকম 2টা কায়াজমা হয় তখন এরা হচ্ছে গিয়ে একটা লুপ হয় এবং একজন আরেকজনের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। আর যদি একটা লুপ হয়, অ্যাঙ্গেলটাকে সেটা আমি বলতেছি, যখন একটা লুপ হয় মানে অর্থাৎ একটা বন্ড হয়, তখন এরা একজন আরেকজনের থেকে 180 ডিগ্রি অবস্থানে চলে যায়। আমার কথা হচ্ছে 90 ডিগ্রি কি 180 ডিগ্রি কি। এখানে 90 ডিগ্রি 180 ডিগ্রিটা 180 ডিগ্রিটা দেওয়া হয়নি, 90 ডিগ্রিটা আমি বোঝাতে পারবো। 90 ডিগ্রির মানেটা হচ্ছে আমরা যদি এটাকে অক্ষ ধরি, এই ইনি আর ইনি, এরা কিন্তু এই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। এই হচ্ছে আমার 90 ডিগ্রি যখন ডাবল লুপ থাকে। আর এটা জাস্ট আমরা একটু কল্পনা করি, এই দুইটা এইখানে রেখে এরা আস্তে আস্তে দূরে যদি সরতে থাকে, তখন কিন্তু জিনিসটা কাইন্ড অফ এরকম হয়ে যাবে। আমি ঠিক মতো আঁকতে পারিনি, যাই হোক, যত দূরে মানে আস্তে আস্তে দূরে সরতে থাকবে, একটা জায়গাতে আটকানো থাকবে আর দুই পাশ আস্তে আস্তে সোজা হতে থাকবে। সো দিস ফর্মস 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এটাকে আমরা বলতেছি যে সিঙ্গেল কায়াজমা থাকলে 180 ডিগ্রি ফর্ম করে দুইজন হোমোলোগাস ক্রোমোজোম, আর হচ্ছে গিয়ে যদি ডাবল লুপ থাকে, সরি ডাবল কায়াজমা থাকে, তখন 90 ডিগ্রি লুপ ফর্ম করে। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? এবং এই যে ঘটনাটা, আমার নেট আবার চলে গেছে। আচ্ছা, একটু রেসপন্স করে আসলে প্লিজ, কথা না বলে মনে হয় নেট আবার চলে গেছে। ওকে, না পুনে জানেন। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ডিপ্লোটিনের কাহিনী। ডিপ্লোটিনটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে আরেকটা যে ঘটনা, এই ঘটনাটা আমরা বলছি প্রান্তিক। ওকে, সো এই যে কায়াজমা গুলা প্রান্তের দিকে সরে যাচ্ছে, এখানে তো ভেঙে গেছে একটা, বাকিগুলো যে প্রান্তের দিকে সরে যাচ্ছে, এই পুরো ঘটনাটাকে আমরা বলতেছি প্রান্তীয়করণ। এই হচ্ছে আমার ডিপ্লোটিনের কাহিনী। এখানে কারো কোনো প্রশ্ন আছে ডিপ্লোটিনে? আপু আপনি তো বলছিলেন যে ডিপ্লোটিনে বিকর্ষণ শুরু হয়। আপু ওই দুটা কি ওই যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যেই তো হচ্ছে। এই যে এটা সাদাটা আর কালোটা পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম, এদের দুইজনের মধ্যেই বিকর্ষণটা শুরু হয়েছে। জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে তোমরা কনফিউশন লাগায় না, হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে দুইটা পরস্পর যে একই রকম দেখতে ক্রোমোজোম তারা। আর এই যে ক্রোমাটিড গুলো, একটা সাদা লাইন এবং একটা কালো লাইন, এনারা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আর এই যে একটা কালো লাইন এবং আরেকজন কালো লাইন, এরা না হচ্ছে সিস্টার ক্রোমাটিড। সো ডিপ্লোটিনে বিকর্ষণটা শুরু হয় দুইজন হোমোলোগাসের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। তোমরা যদি আরো ডিটেলসে ঢুকতে চাও, দরকার নেই এত ডিটেলসে ঢোকার, সিম্পলি দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মাঝখানে বিকর্ষণ শুরু হয়। আর যদি আরো ডিটেলসে কারো লিখতে মন চায়, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণটা শুরু হয়। বুঝাতে পারছি নাকি বেশি পাচ্ছি ফেলাইছি? আপু এই বিকর্ষণটা কেন হয়? আচ্ছা, বিকর্ষণটা কেন হয় এটার কারণটা তোমাদের বইয়ে নাই। বিকর্ষণটা হয় কারণ হচ্ছে কি এই স্টেজে এসে অনেক রকমের কেমিক্যাল চেঞ্জ হয়। এই দুইজনের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার গুলোর মধ্যে এবং বাহুগুলোর মধ্যে যে কেমিক্যালস গুলো থাকে, সেই কেমিক্যালস এবং সিগন্যাল গুলো চেঞ্জ হয়। তখন হচ্ছে এদের আর একসাথে থাকতে মনে চায় না, তখন হচ্ছে বিকর্ষণটা শুরু হয়। কেমিক্যাল চেঞ্জটা কি সেগুলো অনেক ডিটেলস এর পরে, এত কিছু আসলে তোমাদের এই স্টেজে নাই। সিম্পলি কেমিক্যাল চেঞ্জ হয়, কেমিক্যাল কিছু নেচার চেঞ্জ হয়, কিছু সিগন্যালিং এর চেঞ্জ হয়, যে কারণে বিকর্ষণটা শুরু হয়। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আপু। জি আপু। জি আপু। এই স্টেজে আর কারো কোনো প্রশ্ন আছে ডিপ্লোটিন নিয়ে? না আপু। না আপু। ওকে,
সো এবারে আমরা আসতেছি ডায়াকাইনেসিস স্টেজে। ডায়াকাইনেসিসে বিশেষ কোনো ঘটনা ঘটে না, যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে যে স্পিন্ডল ফাইবারটা হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে আরেকটু সুগঠিত হয়, মানে স্পিন্ডল ফাইবারটা কিন্তু আমি বলে আসছি একদম ফার্স্ট স্টেজ, যেটা ফার্স্ট স্টেজে কোনটা ছিল লেপটোটিন, লেপটোটিনের একদম শুরুতেই স্পিন্ডল ফর্মেশনটা শুরু হয়, ডায়াকাইনেসিসে আরেকটু সুগঠিত হয় কারণ এরপরে মেটাফেজে পূর্ণাঙ্গ গঠন হবে। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ডিপ্লোটিনের যেই প্রান্তীয়করণটা শুরু হয়েছিল সেই প্রান্তীয়করণটা শেষ হয় ডায়াকাইনেসিসে। এটা কি তোমাদের বই লেখা আছে আমি ঠিক জানি না, প্রান্তীয়করণ তখনও চলতে থাকে লেখা আছে। ওকে ফাইন, তো আমরা সেটাই ধরি। ওই কাহিনী ডিপ্লোটিনের যে কাহিনী এখানেও ঠিক সেম কাহিনী, সেটাই কন্টিনিউ হইতে থাকে। এখানে সিঙ্গেল লুপ দেখানো হয়েছে, তো এখানে প্রান্তীয়করণটা চলতে থাকে এবং এই চলতে চলতেই এরা হচ্ছে গিয়ে দাঁড়াও আমি কি হ্যাঁ ঠিক আছে, আমি এখানে একটা লেখা লিখছিলাম, লেখাটা কি সেভ হয় নাই? ও লেখাটা কি সেভ হয় নাই, আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো ডিপ্লোটিনের যে ঘটনাটা ঘটতে থাকে সেটাই হচ্ছে কি এখানে কন্টিনিউ হয়, বিশেষ আর বাড়তি আর সেরকম কিছু হয় না। প্রান্তীয়করণটাই চলতে থাকে, এরপর স্পিন্ডল ফাইবারটা হচ্ছে গিয়ে একটু সুগঠিত হয়, আর কিছু কি হয়? আচ্ছা এখানে একটা লাইন লিখছে, বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপরে ধাত্র জমা হয় বলে তখন আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ওকে, এটার মানে কি? এটার মানেটা আসলে এই ছবি থেকে বোঝানো যাবে না। আমি যদি তোমার মাইক্রোস্কোপের নিচে যদি দেখাইতে পারতাম তাহলে দেখতা এগুলোর চারপাশে অনেক ম্যাটেরিয়াল জমা হয়। তো এই ম্যাটেরিয়াল জমা হয়ে জিনিসগুলো ব্লক হয়ে যায়, মানে দুইটা ক্রোমাটিডই থাকে কিন্তু হচ্ছে গিয়ে প্রচুর কিছু ম্যাটেরিয়াল জমা হয়, যেটাকে আমরা ধাত্র বা ম্যাট্রিক্স বলতেছি। ম্যাট্রিক্স জমা হয়ে এরা দুইজন আসলে একসাথে মিশে যায়, তখন হচ্ছে কি আলাদা করে বোঝা যায় না যে এখানে দুইটা স্ট্র্যান্ড আছে, মনে হয় পুরোটা একটা ক্রোমোজোম। এই যে আমি এখানে যেমন ভিজি করে রাখলাম, সো এখানে কিন্তু দুইটা ক্রোমোজোম অলরেডি আছে, সরি দুইটা ক্রোমাটিড, বাট এদের উপরে ম্যাট্রিক্স জমা হয়েছে, যে কারণে আমি আর বুঝতে পারতেছি না যে এখানে দুইটা আলাদা, মনে হইতেছি পুরোটা বুঝি একটা ক্রোমোজোম। এটাই এখানে বুঝাইছে যে বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের উপর ধাত্র জমা হয় বলে তখন আর ক্রোমাটিডে বিভক্তটা দেখা যায় না। আচ্ছা, আর একটা লেখছে যে বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসে, যেটা হচ্ছে গিয়ে আমাদের মেটাফেজ 1 গিয়ে ক্লিয়ার হবে, যেটা হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে পরিধির দিকে চলে যায়, কারণ হচ্ছে আমার স্পিন্ডল ফাইবার এদের সাথে যুক্ত হবে। আর হচ্ছে নিউক্লিওলাস, এখানে যদি এটা অদৃশ্য দেখায় না, নিউক্লিওলাসটা অদৃশ্য হয়ে যায়, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন এগুলো যা যা থাকে সবকিছু হাওয়া হয়ে যায়। এই হচ্ছে ডায়াকাইনেসিসের কাহিনী। এটা কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে ডায়াকাইনেসিসটা? জি আপু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু বলো। আপু নিউক্লিয়ার এনভলভটা কি? নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, আর এখানে হচ্ছে আরেকটা গোল্লা থাকে যেটা অলরেডি অদৃশ্য হয়ে গেছে, এটা হচ্ছে নিউক্লিওলাস, বা এটা হচ্ছে সাইটোপ্লাজমের প্লাজমা মেমব্রেন, সরি সাইটোপ্লাজম বলতেছি, এই লেয়ারটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যে বহি আবরণী সেটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে হচ্ছে ক্রোমোজোম আর নিউক্লিওলাস, এখানে আরেকটা গোল্লা থাকে, সেই গোল্লাটাকে আমরা বলতেছি নিউক্লিওলাস। বোঝা গেছে আপু? জি আপু। ওকে, আচ্ছা এই আমাদের শেষ হইলো, কি শেষ হইলো? প্রোফেজ 1 শেষ হইলো। প্রোফেজ 1 নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আর না আপু প্রশ্ন নেই। আচ্ছা, এবারে আমরা আসতেছি মেটাফেজ 1 এ। মেটাফেজ 1টা কাইন্ড অফ আমার মাইটোসিসের মেটাফেজের মতনই, যেখানে হচ্ছে কি আমার ক্রোমোজোমের ভিতরে দুনিয়ার যত পানি আছে সব পানি বের হয়ে যায়, এরা হচ্ছে কি সর্বাধিক মোটা এবং খাটো হয়। আমার কার্সর কই গেল? সর্বাধিক মোটা এবং খাটো হয়, আর হচ্ছে কি এরা একদম বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে। জেনারেল ক্যারেক্টারগুলো সবগুলো এখানে আসবে, তারপর বাড়তি ক্যারেক্টার আসবে। স্পিন্ডল ফাইবারের সাথে প্রতিটা ক্রোমোজোম যুক্ত হয়, এই হচ্ছে জেনারেল কিছু ক্যারেক্টার মেটাফেজের। এবারে মিওসিসের মেটাফেজের যে এক্সট্রা ক্যারেক্টার সেটা হচ্ছে গিয়ে এই যে ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম এরা কিন্তু কায়াজমা ফর্ম করে, অর্থাৎ ওই হাত ধরা অবস্থাতেই এখানে আসে। এখানে মেটাফেজে কিন্তু কেউ আলাদা হয়নি, এখানে তোমরা চিত্রটা খেয়াল করলে দেখবা এরা এই কায়াজমা ক্রসিং ওভার সবকিছু নিয়েই কিন্তু এরা একসাথে বসে আছে, অর্থাৎ এরা এখন পর্যন্ত কিন্তু আলাদা হয় নাই। এটা হচ্ছে মিওসিসেরটার একটা কাহিনী, সরি মিওসিস ক্রোমোজোমের স্পেশালিটি। মাইটোসিসে যেরকম একটা একটা ক্রোমোজোম এসে যুক্ত হয়, এখানে সেটা না, এরা জোরে জোরে এসে এসে স্পিন্ডলের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা এখানে ওকে, এখানে এবং এখানে আরেকটা যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে মাইটোসিসে যেটা আমরা দেখছিলাম
অ্যানাফেজ শুরুর সময় সেন্ট্রোমিয়ার, মাইটোসিস এখানে নাই, অন্য আরেকটা ফাইলে। আচ্ছা, সো আমি যদি এখানে একটা ক্রোমোজোম আঁকি, মাশাআল্লাহ বিশাল সুন্দর ক্রোমোজোম। সো অ্যানাফেজে যখন আমার এই ক্রোমাটিড বরাবর ভাগ হয় তখন হচ্ছে কি সেন্ট্রোমিয়ারের বিভাজনটাও হয়, কিন্তু মিওসিসের মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ারের কোনো ভাগ হয় না। এখানে দুইটা ক্রোমোজোম যে লেগে আছে, অ্যানাফেজে দুইটা ক্রোমোজোম ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই বরাবর ভাগ হবে, সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে না, আস্তে আস্তে ক্রোমোজোম প্রবলেম করছে। কি কি আমার কথা কি আবার গেছে নাকি? না আপু, না আপু হচ্ছে কথা বুঝি নাই। আপু আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, কেউ কি কোনো প্রশ্ন করলা? একটু আগে কে জানি কি কথা বললা। আচ্ছা, কারো মনে হয়েছিল। ওকে ওকে। সো এখানে মাইটোসিসের সাথে মিওসিসের মেটাফেজ 1 এর পার্থক্য এটাই যে এরা হচ্ছে কি জোড়ায় জোড়ায় এখানে এসে জোড়া লাগে এবং সেন্ট্রোমিয়ার ভাগ হয় না, জাস্ট ক্রোমোজোমের এই যে এই হোমোলোগাসের জোর বরাবর এরা ভাগ হয়, ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যায়, যে কারণে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা এখানে হয় না। সো ওকে, এই হচ্ছে কি আমার মেটাফেজ 1 এর কাহিনী। মেটাফেজ 1টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? আর বিশেষ কোনো ক্যারেক্টার এখানে নাই? আপু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু বলো। আপু মেটাফেজ 1 এর চিত্রতে দেখা যাচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারটাকে দুটো লক্ষ্য করে ট্রাকশন ফাইবার দিছে। ওটা ট্রাকশন ফাইবার মানে ওটা কি বোঝাচ্ছে? সেন্ট্রোমিয়ার লক্ষ্য করে চিত্রটা ট্রাকশন ফাইবারটা একটু বুঝাই দেন না চিত্র আকারে। ওখানে আমাদের বইয়ে আমি বুঝতে পারতেছি না ট্রাকশন ফাইবার যেটা দিছে। বইয়ে কি বললো? কথা কেটে গেছে। বইয়ে কি? বইয়ে সেন্ট্রোমিয়ার দুটোটা মানে অর্থাৎ ক্রোমোজোমের দুটোর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে না, ওটা দুটোটা একসাথে করে ট্রাকশন ফাইবার দিছে। সেন্ট্রোমিয়ার ট্রাকশন ফাইবারের সাথে কিসের সম্পর্ক ওটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই আমি যখন মাইটোসিসটা আঁকাইছিলাম তখন হচ্ছে গিয়ে বলছিলাম যে সমস্যা নেই। এখানে স্পিন্ডল ফাইবারের যন্ত্রের গঠন, আচ্ছা যন্ত্রের গঠনটা, আচ্ছা সিম্পলি ক্রোমোজোমগুলো চিন্তা করা যায়, ক্রোমোজোমগুলো হাওয়া হয়ে গেছে, তাহলে এগুলো সবগুলো একদম পূর্ণাঙ্গ জাস্ট কতগুলো রে হবে, কাইন্ড অফ মিষ্টি কুমড়ার মতন। এখন কথা হচ্ছে কি ক্রোমোজোম, আচ্ছা তোমার এই প্রশ্নটার উত্তর দিতে হলে আমাকে একটু দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এই ফাইলেই আছে। ওকে, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের অ্যানাটমি, যেটা আমি হচ্ছে গিয়ে তোমাদের মাইটোসিস পড়ানোর সময় দেখাইছিলাম। স্পিন্ডল যন্ত্রটা হচ্ছে দুই দিক থেকে অ্যাস্টার স্পিন্ডল, এই জিনিসটাকে আমি বলতেছি স্পিন্ডল যন্ত্র। অবভিয়াসলি এটা কোনো যন্ত্র না, এটা একটা স্ট্রাকচার যেটা হচ্ছে আমার সেন্ট্রিওল থেকে তৈরি হয়। এই স্পিন্ডল যন্ত্র থেকে কতগুলো রে বের হয়, যেগুলোকে আমরা বলতেছি স্পিন্ডল রে। আর এই স্পিন্ডল রেগুলার মধ্যে যারা হচ্ছে গিয়ে আমার এখানে দেখাইছিলাম কি, যারা হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের সাথে যুক্ত হয় সেগুলোকে আমি বলতেছি ট্রাকশন ফাইবার। ওকে, সো আমরা যদি এটা এখানেই দেখি, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রে আছে স্পিন্ডল যন্ত্র থেকে বের হওয়ার রে গুলা। এই রে গুলাকে আমি জেনারেলি স্পিন্ডল রে বলতেছি। এখন এই রেগুলার মধ্যে কয়েকটা রে, এখানে দেখো সিম্পলি এই রেটা কারোর সাথে যুক্ত নেই, সিঙ্গেল একটানে চলে গেছে। সেকেন্ড যে রেটা সেটা ক্রোমোজোমের সাথে যুক্ত হয়েছে। এটা হচ্ছে গিয়ে মেটাফেজের ক্যারেক্টার। এই মেটাফেজ স্টেজে ক্রোমোজোম গুলো একদম বিষুব অঞ্চল, অর্থাৎ নিউক্লিয়াসের একদম মাঝ বরাবর যে অংশটা, আমরা যদি এটাকে পৃথিবী চিন্তা করি, আমাদের পৃথিবীতে দুই পাশে থাকে দুইটা মেরু এবং মাঝ বরাবর যে অংশটা সেটাকে আমরা বলি বিষুব অঞ্চল। এখানেও সেম চিন্তা করি, নামটা বিষুব অঞ্চল দেওয়া হয়েছে। বিষুব অঞ্চল বরাবর প্রত্যেকটা ক্রোমোজোম চলে আসে এবং এই সবগুলো ক্রোমোজোমের সাথে একটা করে স্পিন্ডল রে যুক্ত হয়। তো যেই রেটা ক্রোমোজোমের সাথে যুক্ত হয় তাদেরকে আমরা বলতেছি ট্রাকশন রে, আর যে রেটা যুক্ত হয় না সেটাকে আমরা বলতেছি স্পিন্ডল রে। জিনিসটা অনেকটা এরকম, সব ট্রাকশন রে স্পিন্ডল রে, কিন্তু সব স্পিন্ডল ট্রাকশন রে না।
যেই স্পিন্ডল রে গুলা ক্রোমোজোমের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে আমি বলতেছি ট্রাকশন রে। এখন এরা কোথায় যুক্ত হইতেছে? এই ট্রাকশন রে গুলা ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে গেছে, আমি বললাম ক্রোমোজোমের কোথায় যুক্ত হইতেছে। আমরা যদি এই ছবিটা দেখি, এখানে দেখো সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের মধ্যে এক ধরনের প্রোটিন আছে যেটাকে বলতেছি কাইনেটোকোর। এই কাইনেটোকোর প্রোটিনটার সাহায্যে এই রে গুলা ক্রোমোজোমের সাথে যুক্ত হইতেছে, অর্থাৎ একটা রে একটা ক্রোমোজোমের কাইনেটোকোরের মধ্যে যুক্ত হয়, যে কারণে তোমাদের বইয়ের ছবিটাতে ওইভাবে দেখাচ্ছে যে সেন্ট্রোমিয়ারের সাথে রে গুলো যুক্ত হয়েছে। এটাই এদের বৈশিষ্ট্য। কেন যুক্ত হয় সেটা যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, এই কাইনেটোকোর যে প্রোটিনটা সে হচ্ছে কি এই স্পিন্ডল রেটাকে আকর্ষণ করে সোজা বাংলায়, সেজন্য এই স্পিন্ডল রেটা এখানেই যুক্ত হয়, বাকিরা ওকে আকর্ষণ করে না, সেজন্য বাকি হাতের মধ্যে যুক্ত হয় না, সিম্পলি সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়। আমি কি তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি আপু? জি আপু, বুঝেছি। ওকে, তোমার প্রশ্নটা কি এটাই ছিল, মানে কেন সেন্ট্রোমিয়ারের মধ্যে যুক্ত হইতেছে? জি আপু, ওটা আমাদের বই চিত্রটা অন্যরকম ভাবে দিছে। সেন্ট্রোমিয়ার হ্যাঁ দুটোতে হ্যাঁ, তোমাদের বইয়ের চিত্রটা হচ্ছে কি, কই বই দাঁড়ো, বইয়ের চিত্রটা বের করি। এটা হচ্ছে ফাঁকিবাজি করে রেখে দিছে, কারণ এখানে হচ্ছে কি আর কোনো কিছু নাই, এখানে জাস্ট সিম্পলি আরো দুইটা দিলে তোমাদের কাছে ক্লিয়ার হইতো জিনিসটা, এখানে পয়েন্টার দেওয়ার ইয়া নাই। এখানে একটা, আর হচ্ছে গিয়ে হয়ে গেল, ধরো আর আসে না কেন, পিডিএফ এ কেমন আঁকাবুকি করতে হয়। ওকে, সিম্পলি যদি কতগুলো খালি দিয়ে দিত তাহলে হচ্ছে তোমাদের মনে আর কনফিউশনটা হইতো না, অর্থাৎ কিছু খালি রেও থাকবে, কিছু হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ারের সাথে জোড়া লাগা রেও থাকবে। এখানে হচ্ছে গিয়ে সিম্পলি কি চিত্রটা আঁকাই দিছি, যেহেতু মাইটোসিসে অলরেডি জিনিসটা বোঝানো হয়েছে তার জন্য এখানে আর ঘিজিবিজি করে নাই। বুঝতে পারছো? জি আপু। ওকে, তো এইটা হচ্ছে এই হচ্ছে কি আমার প্রোফেজ 1 এর মেটাফেজ 1, যেখানে হচ্ছে গিয়ে এরা বিষুব অঞ্চলে থাকতেছে, এদের সেন্ট্রোমিয়ার ভাগ হচ্ছে না, এদের প্রত্যেকের গায়ে একটা করে স্পিন্ডল রে, যেটাকে আমরা ট্রাকশন রে বলতেছি, তারা জোড়া লাগতেছে। সো মেটাফেজ 1 এ কি আর কারো প্রশ্ন আছে কোনো? না আপু, প্রশ্ন নেই। আচ্ছা, তারপরে আসতেছে অ্যানাফেজ 1। মাইটোসিসের অ্যানাফেজ 1টা যদি আমরা মনে করি, তাহলে হচ্ছে কি আমরা দেখবো, মনে করার দরকার নেই, আমি একটু প্রত্যেকে দেখাই জানি, একই ফায়দা আছে। এখানে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে প্রত্যেকটা ক্রোমাটিড দুই প্রান্তে যাইতেছে, অর্থাৎ এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, ক্রোমাটিড গুলা হচ্ছে দুই পাশে যাইতেছে। দুই অ্যানাফেজের কাহিনী একই, স্পিন্ডল যন্ত্রগুলা হচ্ছে গিয়ে আস্তে আস্তে, ফাইবার গুলো আস্তে আস্তে স্পিন্ডল যন্ত্রের দিকে যাইতে থাকে। সো এদের মধ্যে একটা বল সৃষ্টি হয়ে ভাগ হয়ে যায়। অ্যানাফেজে, মাইটোসিসের অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে ক্রোমাটিড গুলা দুই পাশে যায়, আর মিওসিস 1 এর অ্যানাফেজে আস্ত ক্রোমোজোম, অর্থাৎ দুইটা ক্রোমাটিডওয়ালা, দুই হাতওয়ালা আস্ত ক্রোমোজোম দুই পাশে যায়। এটাই হচ্ছে অ্যানাফেজ 1 আর মাইটোসিসের অ্যানাফেজের পার্থক্য। এখানে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয় না, ক্রোমাটিডও ভাগ হয় না, আস্ত দুইটা ক্রোমোজোম, যেহেতু দুইটা ক্রোমোজোম পরস্পর জোড়া লেগেছিল, দুই ক্রোমোজোম দুই পাশে চলে যায়, আস্তে আস্তে ফাইবার গুলো ছোট হতে থাকে, এরা হচ্ছে গিয়ে মেরুর দিকে যাইতে থাকে। এই হচ্ছে কি আমার অ্যানাফেজের কাহিনী। এখানে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, আমি এখানে লিখছি যে ক্রোমোজোম সংখ্যা n হয়। আমরা যদি একদম শুরুতে দেখি, শুরুতে চিন্তা করি কোথায়, তারাও শুরু থেকে চিন্তা করি আসি। আচ্ছা, এই সেলে শুরুতে চিন্তা করা যাবে না, কারণ এখানে 3টা সেল। সো আমরা যদি আমাদের এখানে দেখি, হ্যাঁ এখানে দেখো, এখানে হচ্ছে কি একদম শুরুতে, অর্থাৎ জাইগোটটা যখন ফর্ম হইলো, আমার এই গাড়ি স্পার্ম যখন আসলো, সবাই মিলে টোটাল 4টা ক্রোমোজোম আছে। এবারে আমার অ্যানাফেজে গিয়ে অ্যানাফেজটা এখানে নাই, অ্যানাফেজে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে কি দুই পাশে দুইটা ক্রোমোজোম, অর্থাৎ এখানে যদি 6টা থাকতো তাহলে এখানে প্রত্যেকটাতে 3টা করে চলে গেছে, অর্থাৎ আগে ছিল 6টা, এবার হয়ে যাচ্ছে 3টা, অর্থাৎ 2n থেকে n হয়ে যাচ্ছে। আমাদের মিওসিসের যে সংজ্ঞাটা, ক্রোমোজোম একবার ভাগ হয়, নিউক্লিয়াস দুইবার ভাগ হয়, এই হচ্ছে কি ক্রোমোজোম একবার, অর্থাৎ মিওসিস 1-এই ক্রোমোজোমের ভাগটা হয়ে যায়, মিওসিস 2-তে ক্রোমোজোমের কোনো ভাগ হয় না, সরি ক্রোমোজোমের, হ্যাঁ ক্রোমাটিড অনুসারে ভাগ হয়। সো আমার যে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হচ্ছে, সেটার শুরুটা হয়েছে আমার অ্যানাফেজ 1-এ। আমি কি বেশি বাজাই ফেলছি? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো নাকি আমার লাইন আবার গেছে? আপু বুঝতে পেরেছি।
আচ্ছা, বুঝতে পেরেছি। তো অ্যানাফেজ 1-এ হচ্ছে কি আমার প্রত্যেকটা স্পিন্ডল যন্ত্র একটা আস্ত করে ক্রোমোজোম ধরে টান দিছে, এবং যেহেতু এরা জোর ভেঙে গেছে, আগে এরা ছিল সংখ্যায় 6 জন, আর এবারে প্রত্যেক মেরুতে এরা হয়ে যাচ্ছে সংখ্যায় 3 জন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হয়েছে, সেটাই আমি এখানে লিখছি। এই হচ্ছে আমার অ্যানাফেজের কাহিনী। এবং যখন এরা এই দুই মেরুর দিকে যাইতে শুরু করে তখন হচ্ছে এদের শেপ গুলাকে ক্লিয়ার বোঝা যায়। এখানে যদিও সবাই ভি শেপে আছে, অনেকে এম শেপে, জে শেপে, এম তো না সরি, ভি এল জে আই, যে শেপেই থাকুক, এই স্টেজে গিয়ে শেপ গুলা বোঝা যায় যে কে কোন স্টেজে আছে। অ্যানাফেজ 1টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখানে কোনো প্রশ্ন আছে কারোর? জি না আপু, প্রশ্ন নেই। ওকে, আমার স্লাইড ধরে না, আমি তো স্লাইডই অন করিনি। আচ্ছা, সো এই প্রোফেজ 1-এর সবার লাস্ট স্টেজ হচ্ছে টেলোফেজ 1। এটা হচ্ছে গিয়ে এই টেলোফেজ 1টা মোটামুটি মাইটোসিসের টেলোফেজের মতনই। ডিফারেন্টটা হচ্ছে মাইটোসিসের টেলোফেজে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, এখানে n সংখ্যক ক্রোমোজোম, যেহেতু অলরেডি ভাগ হয়ে গেছে। তারপর হচ্ছে মাইটোসিসের মতনই এখানে এনভেলপ আর নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, ক্রোমোজোমগুলা পানি টানি খেয়ে আরো শুকনা চিকনা পাতলা হয়ে যায়। আর আরেকটা যেটা স্পেশাল ক্যারেক্টার লেখা আছে, রঞ্জন ধারণ ক্ষমতা হ্রাস পায়। এটা কি? এটা হচ্ছে এটা মানুষের কোশ্চেন, মানে এটা 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 হচ্ছে গিয়ে যখন আমরা ল্যাবে কাজ করতে যাই, তখন হচ্ছে গিয়ে ক্রোমোজোমগুলো যেন আমাদের মাইক্রোস্কোপে ভিজিবল হয়, মানে আমরা যেন চোখে দেখতে পাই, সেজন্য কিছু ডাই দেওয়া হয়। এই ডাইগুলো ক্রোমোজোমরা তখনই ধরতে পারে যখন এদের ভিতরে কোনো পানি থাকে না। পানি যখন থাকে না তখন এরা ডাইগুলাকে ধরতে পারে এবং মাইক্রোস্কোপে শো করে, এবং যারা ডাই ধরতে পারে তাদেরকেই মাইক্রোস্কোপে দেখা যায়, এবং তখনই আমরা বুঝি যে কার মধ্যে কোন স্টেজ চলতেছে। সো যখন টেলোফেজ চলে আসে, আমরা যদি কম্পেয়ার করি অন্য স্টেজের সাথে, এই স্টেজে যেহেতু পানি ঢুকে যাচ্ছে, পানি ঢুকে রঙগুলোকে বের করে দিচ্ছে, সিম্পল হিসাব, যে কারণে আমরা বলতেছি এদের রঞ্জন ধারণ ক্ষমতাটা হ্রাস পাচ্ছে। এটা আর বিশেষ কিছু নাই। সো যেহেতু পানি ঢুকতেছে, রং বের করে দিতেছে, সো রং ধারণ ক্ষমতা এদেরকে হ্রাস পাচ্ছে। আর হচ্ছে গিয়ে আমার স্পিন্ডল ফাইবার গুলো সব হাওয়া হয়ে গেছে, স্পিন্ডল ফাইবার গুলো আলাদা হয়ে গেছে, বাকি সব মোরলেস মাইটোসিসের টেলোফেজের মতনই কাহিনী। আরেকটা জিনিস যেটা সেটা লেখা আছে, এটা উদ্ভিদ স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে। আমরা মাইটোসিসে যেমন দেখছিলাম যে এখানে সাইটোকাইনেসিস ঘটে, অর্থাৎ সাইটোপ্লাজম বা প্লাজমা মেমব্রেনটা ভাগ হয়। এটা টেলোফেজ 1-এ হইতেও পারে, নাও হইতে পারে। এমনও হইতে পারে যে এখানে ভাগটা দেখা যাচ্ছে, ভাগের শুরু কিছুই হয় না, শুরু হয় না, সিম্পলি এক সোজা লাইন আছে, সেটাও হইতে পারে, আবার এরকম ভাগও হইতে পারে। এটা হচ্ছে স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে, কোষ টু কোষ ভ্যারি করে। যে কোষে হওয়া দরকার সেই কোষে হয়, আর যে কোষে হওয়া দরকার নেই সেই কোষে হয় না। যে কোষে হয় না সেই কোষে সরাসরি টেলোফেজ 1-এর পরে আমার মিওসিস 2 শুরু হয়। এই হচ্ছে কি টেলোফেজ 1-এর কাহিনী। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আপু, ক্লিয়ার। আচ্ছা, সো প্রোফেজ 1-এ কি আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের প্রোফেজ 1টা এখানে শেষ, লাস্ট একটা টপিক আছে ইন্টারকাইনেসিস, সেটা আমি বলবো, বাট এর আগে কোনো প্রশ্ন আছে কি কারোর? না আপু। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলে ভালো। সো মিওসিস 1-এর মিওসিস 1-এর লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস অর সাইটোকাইনেসিস। এখন কেন ইন্টারকাইনেসিস অর সাইটোকাইনেসিস বলা হচ্ছে? যখন সাইটোপ্লাজমটা ভাগ হচ্ছে না, শুধুমাত্র একটা রেস্টিং পজিশন, মিওসিস 1 থেকে মিওসিস 2 হওয়ার মধ্যবর্তী সময় সাইটোপ্লাজমের ভাগ হচ্ছে না, তখন আমরা ভাগটাকে বলি ইন্টারকাইনেসিস। আর যখন সাইটোপ্লাজম ভাগ হয় এবং মধ্যবর্তী সময়, অবভিয়াসলি মধ্যবর্তী সময়, তখন আমরা সেটাকে বলি সাইটোকাইনেসিস। বিশেষ কোনো প্যাচ এখানে নাই। এখন এই মধ্যবর্তী সময়ে কি হয়? দুইটা কাজ হয়, আরএনএ এবং প্রোটিন, এই দুই ভদ্রলোক এরা উৎপন্ন হয়, অর্থাৎ সিনথেসিস হয়। ডিএনএর সিনথেসিস এখানে হয় না। এটা জাস্ট অবজেক্টিভের জন্য ডিএনএ সিনথেসিস হয় না। কেন হয় না তার কোনো ব্যাখ্যা নেই, পরে হয়, কারণ ওর মন চাইছে। অ্যাকচুয়ালি মন চাইছে না, এখানে পুরো জিনিসটাই নিয়ন্ত্রিত হয় বিভিন্ন সিগন্যাল দিয়ে, প্রোটিন সিগন্যাল, কেমিক্যাল সবকিছু দিয়ে। সো ডিএনএ সিনথেসিসের সিগন্যাল গুলো ওই সময় কোষে আসে না, সে কারণে এখানে ডিএনএ সিনথেসিস হয় না, শুধুমাত্র আরএনএ আর এরা চুপচাপ বসে থাকে। এই হচ্ছে ইন্টারকাইনেসিসের কাহিনী। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি আপু, আজকে আরো পড়াবেন? না, আজকে আর পড়াবো না, আজকের পড়ানো শেষ। আচ্ছা, আজকের পড়ানি, হ্যাঁ এই যে হোমওয়ার্ক, আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না আপু, কারো কোনো প্রশ্ন নাই। স্বাধীন, তুমি পালাইতে চাইতেছো কেন? কাহিনী কি?
কিছু না আপু। ওকে, বাড়ির কাজ প্রথমটা হচ্ছে প্রোফেজ ওয়ানের বিভিন্ন ধাপের বৈশিষ্ট্য নিরূপণ করো। এখানে আমি চিত্র আঁকতে বলি নাই, কারণ আমি চিত্র আঁকা তোমাদের শিখাই নাই। সো এখানে যেটা তোমাদের বইয়ে হচ্ছে গিয়ে গরু রচনা আকারে লেখা আছে, তোমরা 1 2 3 পয়েন্ট আকারে বৈশিষ্ট্যগুলো লিখবা। কায়াজমা কি, কোন ধাপে এবং কিভাবে তৈরি হয়, নিজেরা বুদ্ধি খাটায় বাইর করবা। আমি অলরেডি পড়াই ফেলছি কোন ধাপে তৈরি হয়, কেমনে তৈরি হয়। ক্রসিং ওভার কেন এবং কিভাবে হয়, কেন এবং কিভাবে হয় সেটাও আছে। এটার সাথে আরেকটা জিনিস একটু যোগ করে দিই, দাঁড়াও, না হইলে কি হয়, ক্রসিং ওভারের ফলে কি হয়, যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে গিয়ে কিভাবে হয় আর ক্রসিং ওভারের ফলে কি হয়। এটা হচ্ছে গিয়ে ক্রসিং ওভারের, আমার দুলা ভাই আমার পাশের রুম থেকে বসে আমাকে ফোন দিতেছে, বুঝো অবস্থা। আচ্ছা, ক্রসিং ওভারের ফলে কি হয়, এটা হচ্ছে গিয়ে তোমরা, আমি যে তোমাদেরকে বুঝাইছি সেটা তোমাদের যতটুকু মনে আছে, ক্লাসে তোমরা পাবাই রেকর্ড, সেটা শুনে নিজেরা গুছাই লিখবা। কেন হয় কিভাবে হয় সেটা তোমাদের বইয়েই আছে। মিওসিস ওয়ানের কোন ধাপে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় এবং কেন, এটা তোমরা চিন্তা করে লিখবা। এটার অ্যান্সারটাও আমি বলছি, মিওসিস ওয়ান, এটা খেয়াল করো, কোন ধাপে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়। 2n থেকে n হয়, আমি কিন্তু ক্রোমাটিড লিখিনি, ক্রোমোজোম লিখছি। উত্তরটা বলে দিই, অ্যানাফেজ হবে, অ্যানাফেজ 1। সো এটা হচ্ছে গিয়ে তোমরা চিন্তা ভাবনা করে গুছায় এই 4টা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক। আর জাতীয় যে হোমওয়ার্ক আজকে যা পড়াইছি সেটার সামারি, এই দুইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো আজকের পড়াশোনা এখানে শেষ। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়া নিয়ে? জি না। আচ্ছা, ভেরি গুড। প্রশ্ন না থাকলে ভালো। স্বাধীন ভাইয়া, তোমার জাতীয় কাজটা আরেকবার করে দাও, আমরা বিদায় নিয়ে নিই। আপু জাতীয় কি বলবো, সবাই তো জানেই যে মাস্টার এফএম যে ফেসবুক, মাস্টার এফএম ফ্রি ক্লাস ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করতে হবে, উপরে হ্যাশট্যাগ দিয়ে এমএসএফ ফ্রি ক্লাস, আর পারলে মেনশন দিতে হবে আপনাকে। এই তো। ওকে, আর এই যে তোমার এই ফর্মের কাহিনী, ফর্ম পূরণ করছে তো মনে হয় সবাই, ফর্ম অনেক আগে দেওয়া হয়েছে, সবাই ফর্ম পূরণ করছে আশা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমরা সবাই ভালো। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম আপু, সবাই দ্রুত লিখুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, না আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ করার আগে না সবাই চলে যায়। রিমুভ হয়নি এটাকে, এম জে মিম, তারপর এটা করা। ঠিক আছে।